আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি পরীক্ষা শেষ এবং এখন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সো প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে আমাদের হচ্ছে একটা বোনাস পয়েন্ট থাকে। আমরা যদি 25 বা 24 এরকম কালেক্ট করতে পারি, এক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি উপকার। সো আমাদের এক্ষেত্রে আসলে তুমি যদি ভালো করতে চাও, অবভিয়াসলি তোমাকে কিছু জিনিস জেনে যাওয়াটা ইম্পর্টেন্ট। একেবারে কোনো কিছু না জেনে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ না। সো আমি আজকে আসি তোমাদের সাথে উচ্চতর গণিতের প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে। আমাদের গণিতের মধ্যে আসলে সবচেয়ে বড় সুবিধা একটাই, যে আমাদের প্র্যাকটিক্যাল যেগুলো থাকে, আমাদের যে প্র্যাকটিক্যালগুলো হচ্ছে এক একটা ম্যাথ আসলে। সো আমরা সাধারণত তোমাদের যে প্র্যাকটিক্যালগুলো থাকে সেই প্র্যাকটিক্যালগুলো নিয়ে এখানে আলোচনা করব। ওভারঅল আলোচনা করব যে তুমি জাস্ট যে প্র্যাকটিক্যালগুলো খাতায় লিখেছো, ওই প্র্যাকটিক্যালগুলো সম্পর্কে তোমার জাস্ট আইডিয়া থাকতে হবে তুমি কি লিখছো, দ্যাটস ইট, আর কিছু না। মানে ওই টপিকসগুলো সম্পর্কে তো আমি তোমাকে যে কাজটা করব, ওই টপিকসগুলো ক্লিয়ার করে দিব, দ্যাটস ইট, আর কিছু না। জাস্ট একবার দেখবা, দেখলেই তোমাদের টপিকসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন অতীব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ভাইবা। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের ক্লাসের একবারে শেষ দিকে তোমাদের জন্য আমি আলাদা একটা ভাইবার শিট বানিয়েছি। ওই ভাইবার কোয়েশ্চেন কেমন হতে পারে, আনসারগুলো কি হতে পারে, কোয়েশ্চেন আনসার নিয়ে একটা শিট বানিয়েছি, সেটাও আমরা আমাদের এই ক্লাসেই তোমাদেরকে বুঝিয়ে দেব। সো আসো শুরু করি। প্রথমে আমরা প্র্যাকটিক্যালের টপিকসগুলো আলোচনা করব, দেন হচ্ছে আমরা এই যে ভাইবার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো প্রথমত আসো, তোমাদের প্র্যাকটিক্যালে যে 25 মার্কস থাকে, ওটার কয়েকটা ডিস্ট্রিবিউশন থাকে। প্রথমত হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। তুমি প্র্যাকটিক্যাল খাতা জমা দিচ্ছ মানে তুমি একটা মার্কস পাচ্ছ। 2 নাম্বার হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যাল লিখতে দিবে কয়েকটা। যখন প্র্যাকটিক্যাল লিখতে হবে তখন তুমি প্র্যাকটিক্যালের যে ফরম্যাটটা আছে, তুমি যে ফরম্যাটে তোমার খাতায় লিখেছো সেই ফরম্যাটটা মাথায় রাখবা। সেই ফরম্যাটে তুমি লিখবা, যেমন তত্ত্ব লেখা, কার্যপদ্ধতি লেখা, তুমি কি কি ব্যবহার করছো সেগুলো লিখে দেওয়া, তারপর হচ্ছে কোনো ক্যালকুলেশনগুলো লিখে দেওয়া, তোমার ফলাফল কি, তারপর হচ্ছে তুমি কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছো, তারপর হচ্ছে অথবা তোমার এখানে কি কি সতর্কতা তুমি অবলম্বন করলা। মানে জেনারেলি তুমি যে ফরম্যাটে লেখো সেটা একটু মাথায় রাখবা। ওগুলো একবারে মুখস্থ লিখতে হবে কোনো কথা নেই, বেসিক জিনিসটা তোমাকে ঠিক রাখতে হবে। সো যেহেতু প্র্যাকটিক্যাল তোমাদেরকে সাধারণত 5টা প্র্যাকটিক্যাল কোশ্চেন থাকে, তার মধ্যে থেকে 2টা তোমাকে লিখতে বলে। সো যে 2টা লিখতে বলবে তুমি লিখবা সুন্দর করে। আর এদিকে হচ্ছে আমাদের ভাইভাতে যখন তুমি যাবা, ভাইভাতে কিন্তু যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। সো ভাইবার কোশ্চেনগুলো আমরা এখানে সেট করে দিয়েছি, ওগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সো প্রথমত আসি, আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা প্রথমত আসি আমাদের প্র্যাকটিক্যালের এখানে তোমাদেরকে অনেকগুলো সেগমেন্টে আমি ভাগ করে দিয়েছি। সো প্রথম যে সেগমেন্টটা সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড, কারণ তোমাদের প্রচুর পরিমাণ গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন থাকে। সো আমি মেইন কথাগুলো বলে বলে আমি সামনের দিকে আগাই, আশা করি অসুবিধা হবে না। একবারে অল্প কথায় আমি সামনের দিকে আগাবো, খালি ধৈর্য ধরে খেয়াল করতে থাকো। দেখো, প্রথমত আমরা আসি, আমাকে গ্রাফ যখন আঁকতে বলে, একটা গ্রাফ আঁকার নিয়ম কি? একটা গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে, এক্সের মানগুলো আমরা ধরে নিব, এক্সের মানগুলা ইকুয়েশনে বসাবো, ওয়াইয়ের মান বের করব। তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের মান পাবো, মানে হচ্ছে এক্স কমা ওয়াই মানে হচ্ছে একটা বিন্দু পাবো। এরকম অনেকগুলা বিন্দু আমি বের করব, সবগুলা বিন্দুকে কানেক্ট করে দিলে আমাদের গ্রাফ শেষ। তবে এর মধ্যে কিছু স্পেশালিটি আছে, সেগুলো নিয়ে আমাকে কথা বলতে হবে। সো আমরা ধাপে ধাপে আসি, একটা একটা শুরু করি। প্রথমত আসো, আমাকে দেওয়া আছে f of x equals to 3x plus 2, এটা লেখচিত্র অঙ্কন করার জন্য। আমরা জানি f of x কে চাইলে y লেখা যায়, y মানে হচ্ছে f of x 3x plus 2। এবার আমরা এই গ্রাফটা আঁকার জন্য কি করব? ভেরি সিম্পল। এই গ্রাফটা আঁকার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, x এর যে মানটা, x এর মানটা বসিয়ে বসিয়ে y এর মান বের করব। তাহলে আমাকে x এর মান ধরতে হবে। আমাকে যদি তারা x এর মান বলে দেয় এত থেকে এত পর্যন্ত ধরো, তাহলে এর মাঝখানেই তুমি ধরবা। আর যদি কিছু না বলে তুমি তোমার মতো ধরবা। তো সাধারণত ধরার নিয়ম কি? আমরা বলি জেনারেল যে গ্রাফগুলা, ওগুলাতে তুমি ধরার সময় এমনভাবে ধরবা যাতে 0 থাকে, পজিটিভ থাকে, নেগেটিভ থাকে। সো আমরা আসি, আমরা এখানে যে কাজটা করলাম, 0 ধরলাম, +-1 ধরলাম, +-2 ধরলাম। এর মানে একটা, এখানে 2টা, এখানে 2টা, 5টা বিন্দু হইলো। 5টা বিন্দু মোর দেন এনাফ। 5টা, 7টা, 6টা, হোয়াটএভার যে কয়টা বিন্দু তুমি ইচ্ছা আঁকো, কোনো অসুবিধা নেই। বেশি আঁকলে ভালো, তবে মিনিমাম আমরা বলি যে অন্তত 5টা বিন্দু তুমি আঁকো। সো আমি x এর মান -2 যদি হয়, x এর মান -2 যদি আমরা এখানে বসাই দিই, তাহলে y এর মান পাচ্ছি -4। x এর মান -1 বসিয়ে দিলে y এর মান পাচ্ছি হচ্ছে -1। x এর মান 0 বসিয়ে দিলে y এর মান 2। x এর মান 1 বসাইলে y এর মান হচ্ছে 5। x এর মান 2 বসালে y এর মান হচ্ছে 8। এর মানে আমরা বলতে পারি যে আমাদের মোটামুটি বিন্দুগুলো রেডি। তাহলে কত কত বিন্দু হচ্ছে? প্রথমটা হচ্ছে -2, -4। তাহলে -2, -4 এটা হচ্ছে আমার একটা বিন্দু। এভাবে আরো অনেকগুলো বিন্দু আমরা পাচ্ছি, সবগুলোকে গ্রাফে বসাবো। তাহলে প্রথমটা -2, -4। আমি যাচ্ছি গ্রাফ পেপারে, এই গ্রাফ পেপারে এটাই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ,
আর এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল বিন্দু। আমরা প্রথমে -2 -4 দিব। -2 মান হচ্ছে বাম দিকে 2 ঘর যাব, -4 মান হচ্ছে নিচের দিকে আমরা 4 ঘর যাব। তাহলে আমরা আমাদের -2 -4 পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের বিন্দু। একইভাবে আমরা -1 আঁকবো, এই যে -1 আঁকলাম। একইভাবে আমরা 0 2 আঁকবো, 0 2 আঁকলাম, 1 5 আঁকবো, 2 8 আঁকবো। দেন আমি স্কেল দিয়ে এদেরকে কানেক্ট করে দিব। সো তোমরা যে কাজটা করবা, তোমাকে যেহেতু নির্দিষ্ট কোনো লিমিট দেয় না, এর মানে গ্রাফটা ডানে আনলিমিটেড যাবে, বামে আনলিমিটেড যাবে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে এদিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া, এদিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া। এটা দ্বারা তুমি কি বুঝাচ্ছ বলো তো? এটা দ্বারা তুমি বুঝাচ্ছ হচ্ছে তোমার গ্রাফটা এদিকে অসীম পর্যন্ত যাবে আর এদিকে অসীম পর্যন্ত যাবে, আরো যেতে থাকবে। আচ্ছা, ভালো কথা। এবার আমরা এঁকে ফেললাম আমাদের গ্রাফ। যখন তুমি লেখচিত্র আঁকবা তখন তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে এই গ্রাফগুলো আঁকার সময় এক্স অক্ষ বরাবর কত ঘরকে তুমি এক একক ধরেছ, ওয়াই অক্ষ বরাবর কত ঘরকে তুমি এক একক ধরেছ, এটা মাস্ট বি তোমাকে বলে দিতে হবে। এবার আসো, আমরা যে কোনো গ্রাফ আঁকার পর তোমরা নিশ্চয়ই গ্রাফের বৈশিষ্ট্যগুলো লিখে দিতে হবে লেখার সময়। হ্যাঁ, গ্রাফের বৈশিষ্ট্য কি? সো আমি কয়েকটা কমন বৈশিষ্ট্য বলি, তুমি যদি না পারো তাহলে তোমাদের কমন বৈশিষ্ট্য। আচ্ছা, গ্রাফ মানে কি? হয় সোজা হবে, নয় বাঁকা হবে। তো তুমি বলে দিবা এটা সরল রেখা, এটা বক্ররেখা। সোজা হইলে সরল রেখা, বাঁকা হলে বক্ররেখা। 2 নাম্বার, তুমি দেখবে এটা আনলিমিটেড যাচ্ছে কিনা। এটা আনলিমিটেড গেলে এটা অসীম পর্যন্ত বিস্তৃত, না গেলে হুম। এবার তুমি দেখবে এটা 100 কোকে সেট করে কিনা। এটা 100 কোকে সেট করে। এটা ওয়াই কোকে, হ্যাঁ এটা ওয়াই কোকে সেট করে। এরকম করে তুমি আঁকে দিবা। মনে করো তোমার কোনো একটা গ্রাফ শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, তখন তুমি বলে দিবা গ্রাফটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগেই থাকে। সো গ্রাফ দেখে দেখে মনে যা আসে তা লিখে দিবা। এগুলো হচ্ছে গ্রাফের বৈশিষ্ট্য। এবার আসো, এটা হচ্ছে সরল রেখার গ্রাফ। আমি বলার সময় একটু ভাইবার কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিব, সিম্পল ব্যাপার। সো তুমি একটু জেনে রাখো। যেমন এই গ্রাফটা হচ্ছে y = mx + c। তোমরা নিশ্চয় খুব ভালো করে জানো y = mx + c এটা সরল রেখার ইকুয়েশন। এখানে m মান হচ্ছে তার ঢাল আর c মান হচ্ছে y অক্ষের ছেদক। তুমি দেখো এখানে y অক্ষের যে ছেদকটা সেটা হচ্ছে 2। তাহলে তুমি এখান থেকে চাইলে এদের ঢাল বের করে দিতে পারো, ঢালের মান বলতে পারো, ছেদকের মানটাও বলে দিতে পারো, যে এখানে ছেদকের মানটা হচ্ছে 2, y অক্ষের ছেদক। এবার আসি আমরা সামনের দিকে যাই। এবার আসি দ্বিঘাত সমীকরণ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের একটা খুব মারাত্মক লেভেলের ঝামেলা আছে, সেটা আমরা এর পরে গ্রাফে বলবো। সো একটু ভালো করে খেয়াল করো। প্রথমত আসি y = x², এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আমাকে বলা হলো এই গ্রাফের লেখচিত্র আঁকো। সো আমি ভাই আগের মতো আমি নিজের মতো কয়েকটা বিন্দু ধরে ফেলবো। আমি কি করলাম, আমি 0 ± 1 ± 2 ± 3 ± 4 এরকম অনেকগুলো বিন্দু ধরলাম। এতগুলো ধরার দরকার নেই, তুমি মোটামুটি 5টা 7টা ধরলেই হবে। তো আমার এখানে আমি -4 এখানে বসালাম x এর মান। এই -4 -3 -2 -1 0 1 2 3 4 বসালাম। তো x এর মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম, y এর মানগুলো পাচ্ছি। -4 বসালে 16, -3 বসালে 9 এন্ড সো অন। এবার গ্রাফ আঁকার জন্য কি করতে হবে, বিন্দুগুলো বসাইতে হবে। -4 এর জন্য 16 পাচ্ছি। তাহলে এইদিকে 1 2 3 4, এই আমাদের এদিকে হচ্ছে আমাদের 1 2 3 4, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 16 পর্যন্ত। আমরা এখানে আসলে গ্রাফ কাটি ফেলছি, ওই যে উপরে এটা দেখা যাচ্ছে না, উপরে এখানে আমাদের থাকবে। একইভাবে আমাদের -3 এর জন্য হচ্ছে আমাদের 9। তাহলে -3 এর জন্য এদিকে হচ্ছে আমাদের 9, 3 এর জন্য 9, -3 এর জন্য 9। এভাবে করে সবগুলো বিন্দু পাবো। সবগুলো বিন্দুকে কানেক্ট করলে আমরা এরকম একটা গ্রাফ পেয়ে যাবো। এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের গ্রাফ। একটা বলে রাখা ভালো, তোমরা অনেকে গ্রাফ আঁকার সময় কি করো, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এভাবে করলা, এখানে একটা বিন্দু আছে, এভাবে করলা, এখানে একটা বিন্দু আছে, এভাবে করলা, এখানে একটা বিন্দু আছে, এভাবে করলা। আসলে বাস্তবে তোমাকে দেখতে হবে একটা দ্বিঘাত সমীকরণের গ্রাফ আসলে কেমন। সত্যিকার অর্থে একটা দ্বিঘাত সমীকরণের গ্রাফ হচ্ছে দেখতে এরকম অথবা দেখতে এরকম। তাহলে তুমি একটু চিন্তা করো, এই শেপটাকে বলা হয় প্যারাবোলা বা পরাবৃত্ত। এটা কি বলা হয়? পরাবৃত্ত। তোমার ভাইভাতে কোশ্চেন করতে পারে দ্বিঘাত সমীকরণের গ্রাফটা দেখতে কিসের মতো? পরাবৃত্তের মতো। এই ধরনের শেপটাকে আমরা বলি পরাবৃত্ত। সো তুমি চিন্তা করো অ্যাকচুয়াল গ্রাফ দেখতে এমন, তুমি আঁকছো এমন, এটা উচিত না। সো আমরা বলি কি, আঁকার সময় একটু চিন্তা করে আঁকো, যে এমনভাবে তুমি বিন্দুগুলোকে কানেক্ট করো যাতে করে আমার অন্তত যে কেউ দেখে বুঝে যে না, টিচার বুঝে যে তুমি সুন্দর একটা গ্রাফ এঁকেছো। ঠিক আছে, যে আমরা বিন্দুগুলো কানেক্ট করার সময় এমনভাবে আঁকবো যাতে করে একটা দ্বিঘাত সমীকরণ বোঝা যায় একবারে এরকম 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 এরকম, দেখতে খুবই বিশ্রী লাগে। এটা আমরা করব না। এবার অতীব গুরুত্বপূর্ণ একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের গ্রাফে এখানে একটা পয়েন্ট আছে,
যে পয়েন্টের পরে গ্রাফটা উপরের দিকে উঠে, যে পয়েন্টের পরে গ্রাফটা উপরের দিকে উঠে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের আগে পরে এতটুকু পর্যন্ত নামে এরপর উপরে উঠে। এখন তুমি গ্রাফ যখন আঁকতেছো, এক্স এর মান যখন ধরতেছো, আর কাউকে ধরো আর না ধরো এই বিন্দুকে ধরতেই হবে। যদি তুমি এই বিন্দুকে না ধরো তাহলে কেমন হচ্ছে দেখো, একটা বিন্দু এটা পাইলা, একটা বিন্দু এটা পাইলা, একটা বিন্দু এটা পাইলা, হয়তো মাঝখানে এটাকে তুমি ধরো নাই, আরেকটা বিন্দু এটা পাইলা, আরেকটা এটা পাইলা, আরেকটা এটা পাইলা। এখন তুমি গ্রাফ আঁকতেছো এরকম, এটা কি দ্বিঘাতের গ্রাফ হইলো না। সো তোমাকে যে কাজটা করতে হবে, এই বিন্দুকে সহ ধরতে হবে, তাহলে এটা আমার দ্বিঘাতের গ্রাফ হবে। তাহলে আমার একটা প্রশ্ন চলে আসে, ভাইয়া এই বিন্দুটা কে, আমি কেমনে বুঝবো, আমি কিভাবে বুঝবো যে এই বিন্দুটা কে? জানলে না আমি এখানে এক্স এর মান ধরার সময় তাকে সহ ধরতাম। সো আসো এই ধরনের একটা প্রবলেম নিয়ে আমি কথা বলি আমাদের এর পরের প্রশ্নে। এই কোশ্চেনের ভিতর দেখো, এই কোশ্চেনের ভিতর দেখো আমাদের গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। আমাদের বিভিন্ন বিন্দু আমরা বসাইছি, যে এক্স এর আমরা মান -1 0 1 2 3 4 5 বসাইলাম। আমাদের এখানে অনেকে বলতে পারো, ভাই আপনি যে এবার 0 -1 +1 -1 +2 -2 এভাবে বসান নাই। হ্যাঁ, রিজন আছে। রিজনটা হচ্ছে কি, আমাদের প্রথমেই বুঝতে হবে মাঝখানে কে আছে। তো আমি এখানে গ্রাফ দেখে বুঝতে পারছি মাঝখানে পয়েন্ট হচ্ছে 2 - 5, এর মানে মাঝখানে হচ্ছে 2 আছে। তো মাঝখানে যে 2 আছে, এই 2টা মাঝখানে আছে, 2 এর জন্য -5 আমি পেয়ে গেলাম। এবার 2 এর আগে 3টা নিলাম, 2 এর পরে 3টা নিলাম, দ্যাটস ইট, বিন্দু। কিন্তু ভাই আপনি কেমনে বুঝছেন যে এটা 2? হ্যাঁ, এটার জন্য তোমাকে একটা নিয়ম ভাই শিখাই দিই। এটার জন্য আমরা যে নিয়মটা শিখাবো সেটা একটু খেয়াল করো। y = ax² + bx + c, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই যে আমার দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের আমি যখন লেখচিত্র আঁকতে যাব, তখন আমাকে এই বিন্দুটা বের করার জন্য এটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ওই বিন্দুটার জন্য x এর মান হচ্ছে -b/2, মুখস্থ করে ফেলবো। আমার ওই যে বিন্দুটা এটা কে সেটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে কাকে নিতে হবে? -b/2 কে নিতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি এটার সাথে তোমার কম্পেয়ার করে দেখাই। এটার জন্য ইকুয়েশন হচ্ছে y = x² - 4x - 1, y = x² - 4x - 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a মান হচ্ছে 1, b মান হচ্ছে -4, c মান হচ্ছে -1। আমি x মানে জানি -b/2, তাহলে আমার কি হলো মাইনাস, b মান হচ্ছে -4, টুয়াইসে মানে 2 × 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4/2 মানে হচ্ছে 2। স্যার তাকায় দেখেন, এই যে আমার 2, এই 2টা হচ্ছে ঠিক মাঝখানের পয়েন্টটা। তাহলে আমি আবার বলছি তোমাকে, দ্বিঘাত সমীকরণের গ্রাফ যখন তোমাকে দিবে, তোমার কাজ হচ্ছে এই কাজটা করা। কার মান বের করা? x = -b/2। এটার মান যখন তুমি বের করবা তখন তুমি বুঝে যাবা মাঝখানে কে আছে। তাহলে আমি দেখলাম যে মাঝখানে 2 আছে। এবার x এর মানগুলো নেওয়ার সময় তার দুই পাশে মান নিব। মাঝখানে 2 নিলাম, এদিকে 1 নিলাম, এদিকে 3 নিলাম, মানে এদিকে এক পিছনে গেলাম, 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 এই বিন্দুগুলো আমি ধরলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, যদি তুমি সিমেট্রিক ওয়েতে না ধরো তাহলে কিন্তু আমাদের গ্রাফটা কি হবে না, এই যে গ্রাফটা সুন্দর হবে না। সো আমরা ওই যে তোমাকে গ্রাফের বৈশিষ্ট্য বলছি না, বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারো। যেমন দেখো এই গ্রাফটা দেখো, ওয়াই অক্ষের আমাদের এই গ্রাফটাকে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলি, ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু গ্রাফটা দুই দিকে সমান সমান, এটাকে আমরা বলি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর এটা কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম না। সো প্রতিসম নাকি প্রতিসম না, এটা দিয়ে তুমি একটা গ্রাফ আঁকিয়ে দিতে পারো। কিরে কথা বুঝছি কিনা? তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অনেকেরই কনফিউশন হয়। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে, আমার যে বিন্দুটা আমরা নিব মাঝখানে সেটা হচ্ছে -b/2। এই -b/2 দিয়ে তুমি x এর মান পেলে দেন তোমার বাকি আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এবার আসো তোমার এখানে একটা প্রবলেম। এখানে কি বলা হলো? y = x³ - 1 ফাংশনের লেখচিত্র অঙ্কন করা এবং বিপরীত অংশ নির্ণয় করো। আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, তুমি x এর মান নিজের মতো করে ধরে নাও। x এর কয়েকটা মান ধরে নিলাম আমরা, এখানে 0 +1 -1 +2 -2 ধরলাম। এই মানগুলো আমি ইকুয়েশনে বসালাম, বসানোর পর আমি y এর মান পাইছি। এবার আমি বিন্দুগুলোকে গ্রাফে বসাইলে আমি সুন্দর একটা গ্রাফ পেয়ে যাব। তোমাকে খালি বুঝতে হবে গ্রাফের শেপটা দেখতে এরকম সুন্দর। এবার আসা হচ্ছে ভাইয়া বিপরীত ফাংশন। তোমাদের কিন্তু পরীক্ষায় বিপরীত ফাংশন আসবে, গ্যারান্টি থাকো। মানে তোমার একটা ফাংশন দিয়ে বলবে যে তার লেখচিত্র আঁকো এবং বিপরীত ফাংশন লিখো। সো বিপরীত ফাংশন তুমি কিভাবে বের করবা? আমরা নিশ্চয়ই জানি যে y = যদি আমাদের f(x) হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x = হচ্ছে f−1y। তো ওই জন্য আসলে আমি যেহেতু জানি ইনভার্স ফাংশন মানে হচ্ছে আসলে x, ওই জন্য আমরা সাধারণত ডাইরেক্ট বলে দিই
বিপরীত ফাংশন বের করতে বললে তুমি কার মান বের করবা, এক্স এর মান বের করবা। সো আমি একটু খেয়াল করি, আমার আছে এখানে y = x³ - 1, আমার কার মান লাগবে, এক্স এর মান। তাহলে আমি এখান থেকে বলতে পারি x³ = y + 1। তো x³ আমার লাগবে x, তাহলে 3টা অপোজিটে গেলে কি হয়ে যাবে, থ্রাইস রুট ওভার। তাহলে আমাদের 3টা অপোজিটে গেলে থ্রাইস রুট ওভার হয়ে যাবে এটা। তো আমি চাইলে এটাকে y + 1 হোল টু দি পাওয়ার 1/3ও লিখতে পারি, মানে এই 3 মান হচ্ছে 1/3, কিছু না থাকা মান হচ্ছে 1/2 পাওয়ারে। আর x মানেই হচ্ছে f ইনভার্স y। তো তোমাকে যখন বলবে ইনভার্স ফাংশন বের করো, দ্যাট ডাজন্ট মিন যে তুমি f ইনভার্স y বের করবা, তুমি বের করবে হচ্ছে f ইনভার্স x। যেহেতু তোমার f ইনভার্স y বের হয়ে গেছে, এবার তোমার কাজ হচ্ছে y এর জায়গায় x বসানো, x বসালে তুমি f ইনভার্স x পেয়ে গেছো। এভাবে তুমি যে কোনো ইনভার্স বের করতে পারবা। তাহলে আমি আবার বলছি, পরীক্ষা যদি তোমাকে কোনো ইনভার্স বের করতে বলে, তুমি কার মান বের করবা, স্যার x এর মান বের করবা। এবার মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। সো সর্বপ্রথম আমি একটা কাজ করি তোমাদের জন্য, আমি আগে তোমাকে একটু বেসিক বুঝাই এটা, এই টপিক্সের জন্য। বৃত্ত আসলে আমাদের পরীক্ষা অনেকে একটু কনফিউজড হয়ে যায়। সো আমি প্রথমে তোমাকে একটু শিখাই দিই, বৃত্তের বেসিক জিনিসটা শিখো। বৃত্তের ক্ষেত্রে মনে রাখবা, এটা যদি কোনো একটা বৃত্ত হয় এবং বৃত্তের যে কেন্দ্রকে আমি বলতেছি এইচ কমা কে, যে কোনো কিছু বলা যায়, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। এই বৃত্তের যে ব্যাসার্ধটাকে আমি বলতেছি আর। তাহলে মনে রাখবা, একটা বৃত্তের কেন্দ্র যদি এইচ হয়, একটা বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয়, ব্যাসার্ধ যদি আর হয়, ওই বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তোমরা আমার সাথে সাথে একটু বলবা, মানে এই টপিকটা একটু ক্লিয়ার করে নিবা। আচ্ছা, আমি যদি এবার তোমরা বলি, একটা বৃত্তের স্থানাঙ্ক এখানে আছে হচ্ছে কেন্দ্র 2,3 আর ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে তোমরা আমার সাথে মুখে মুখে বলো এটা সমীকরণ কি হবে, এক্স মাইনাস, বলো আমি শুনতে পাচ্ছি, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তারপর প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ 5 স্কোয়ার। এটাই বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমি যদি বলি যে এখানে -2 আছে, ওকে ফাইন, এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন ভাইয়া, তোমাকে যখন বৃত্তের লেখচিত্র আঁকতে বলবে, এটা বেশি ইজি। কি করবা ভাই, বৃত্তের কেন্দ্র লাগবে, ব্যাসার্ধ লাগবে। মনে করো আমি জানি যে বৃত্তের কেন্দ্র -2 -3, তাহলে আমি একটা গ্রাফ নিব, গ্রাফ নিয়ে -2 -3 বিন্দুতে যাব, ওই বিন্দুটাকে আমি বলবো কেন্দ্র। এবার বৃত্তের ব্যাসার্ধ আমি জানি 5, একটা কাটা কম্পাস নিব, 5 পরিমাণ অংশ হিসাব করে নিব, নেওয়ার পর এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকে ফেলবো, শেষ। আমি কেন্দ্র জানলে, ব্যাসার্ধ জানলে বৃত্তের গ্রাফ আঁকা ইজি। এবার আসো ভাই, এটা তো আমি বৃত্তের গ্রাফ থেকে তোমাকে ইকুয়েশন আঁকা শিখেছি। এবার মনে করো পরীক্ষায় তোমার ইকুয়েশন আছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, সরি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। এখন যদি আমি তোমার জিজ্ঞেস করি এই বৃত্তের কেন্দ্র কত, তাহলে তুমি কি বলবা, এক্স মাইনাস যেটা আছে সেটা কমা ওয়াই মাইনাস যেটা আছে সেটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ কত, এখানে হোল স্কোয়ার আকারে যেটা আছে, ব্যাসার্ধের মান হচ্ছে 3। ভালো কথা। এবার তোমার আমি বললাম যে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 25। এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? সো কেমনে বের করবা? আমরা জানি বৃত্তের সমীকরণে এক্স মাইনাস থাকে, তাহলে আমি এটাকে লিখবো এক্স মাইনাস -5, কারণ আমার এখানে প্লাস আছে, মাইনাস বানাইতে হবে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে স্কোয়ার বানাইতে হবে 5 স্কোয়ার। এবার আসো, তাহলে এক্স মাইনাস সামথিং, এই সামথিং এটাই হচ্ছে আমার এক্স, ওয়াই মাইনাস সামথিং এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের ব্যাসার্ধ কত? 5। কথা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার পরীক্ষায় তোমাকে এভাবে নাও দিতে পারে। পরীক্ষায় তোমাকে এই মনে করো এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার করি, এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ার করি, ক্যালকুলেশন করলে একটা লাইন পাবো না, ওই লাইনটাও তোমাকে দিতে পারে। যদি দে তখন এরকম বানাইতে হবে। কেমনে বানাইতে হবে সেটা একটু এদিকে খেয়াল করো, আসো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি তোমাদেরকে পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দিলাম, এই কোয়েশ্চেনটা তোমার পরীক্ষায় দেওয়া হলো, এত একটা বৃত্ত, এই বৃত্তটার চিত্র আঁকো। তো চিত্র আঁকতে হলে কি কি লাগবে স্যার? কেন্দ্র লাগবে, ব্যাসার্ধ লাগবে। সো আমি এটাকে কনভার্ট করলে এটা হয়, মানে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার হয়, ওয়াই মাইনাস -6 হোল স্কোয়ার হয়,
আর এইদিকে 8 স্কয়ার হয়। তাহলে বলো তো ভাইয়া কেন্দ্র কত? x মাইনাস 7 y মাইনাস -6, এটা হচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ কত? 8। এবার তোমার কাজ কি? 7, -6 বিন্দুতে যাবা। আমি 7, -6 বিন্দুতে গেলাম। এখান থেকে আমি 8 একক দূরত্ব নিব। আমি এখান থেকে কম্পাস নিলাম, কম্পাস দিয়ে 8 একক ব্যাসার্ধ নিলাম। এবার 8 একক ব্যাসার্ধ দিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম। এই যে আমি বৃত্তটা আঁকলাম, তোমরা এরকম শেড করা লাগবে না, খালি বৃত্ত আঁকে দিবা। এই যে আমি বৃত্তটা আঁকলাম, সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, লেখচিত্র হচ্ছে এটা। এবার তোমাদের প্রশ্ন হবে, ভাইয়া আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো এই জায়গা থেকে এই জায়গায় কিভাবে আসছে? আমি তো এই জায়গায় আসতে না পারলে আমি বলতে পারবো না বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কত। সো আমাকে বুঝতে হবে এখানে কিভাবে আসছি, কেমনে আসছি। দেখো, তোমাকে যে কাজটা করতে হবে, এক্স ওয়ালাটাকে একটা স্কোয়ার বানাইতে হবে, ওয়াই গুলোকে একটা স্কোয়ার বানাইতে হবে। কেমনে? দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 14x 12y 21 আছে, ঠিক না? এবার দেখো আমরা কি করতেছি একটু খেয়াল করো। আমি আমার মতো করে এখানে ক্যালকুলেশন করি, একটু দেখো। সো আমি একটু এখানে লিখি, সবাই একটু দেখো। তাহলে আমার সমীকরণটা একটু দেখো, টাইম লাগলো, আমরা একটু এটা দেখি ভালোভাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14x প্লাস 12y প্লাস 21 ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে আমি জেনারেল ফরম্যাটে বানাবো। বানানোর জন্য কি করতে হবে? এক্স ওয়ালা সবগুলোকে একসাথে করো। তো করলাম এক্স স্কোয়ার মাইনাস 14x। এরপর ওয়াই ওয়ালা সবগুলোকে একসাথে করো, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12y। বাকি সবগুলোকে ডানে বাড়াই দাও, ডানে বাড়াই দিলে -21। একটু বুঝছি? ওকে। এবার আসো, এখানে বানাচ্ছি কি দেখো, এ স্কোয়ার মাইনাস 2, এ মান হচ্ছে এক্স। এবার দেখতে হবে কি দিলে বি এর মান কত দিলে 14x মিলে, কত দিলে মিলে? 7 দিলে মিলে। তাহলে এবার এক্স স্কোয়ার চলে আসছে, 7 দুগুণ 14x, এটাকে এভাবে লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 7 স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু আমি এক্সট্রা লিখছি, পরে বুঝাচ্ছি। এবার এদিকে দেখো, এ স্কোয়ার প্লাস 2 এ বি কত দিলে মিলে 6 প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে কি? 6 স্কোয়ার ইকুয়ালস টু -21। এখন তুমি এই জায়গায় 7 7 যে 49, এটা তুমি এখানে যে যোগ দিছো, এটা কি ছিল না? তাহলে ডানেও আমাকে যোগ দিতে হবে। এবার এখানে 6 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 36। এই 36টা আমাদের বামে নাই, ডানে আমি যোগ করে দিলাম। এবার তুমি এখানে বলতে পারবা x মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এখানে 64। এবার তুমি বলতে পারবা x মাইনাস 7 প্লাস ওয়াই মাইনাস -6 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 8 স্কোয়ার। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের সমীকরণ। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারছো। এবং এবার তুমি যখন এটা কনভার্ট করলা, দেন তুমি খুব ইজিলি গ্রাফ আঁকতে পারবা। এবার আসো আমরা এই ধরনের একটা গ্রাফ আঁকি, এটার নাম হচ্ছে উপবৃত্ত। একটু এটার নাম হচ্ছে, এই ধরনের গ্রাফটার নাম হচ্ছে উপবৃত্ত। তো একটু বলি উপবৃত্তের সমীকরণটা কেমন। উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। স্যার এটা কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। তো এই যে উপবৃত্তটা আমরা আঁকলাম, লিখলাম, এই উপবৃত্তের গ্রাফটা দেখতে কেমন সেটা বলি। উপবৃত্ত মানে হচ্ছে দেখতে এরকম, মানে বৃত্তের তুলনায় একটু চ্যাপ্টা, তার নাম হচ্ছে উপবৃত্ত। মজার ব্যাপার হচ্ছে এই ধরনের উপবৃত্তের কেন্দ্র সবসময় 0 0 হয়, এবং এই উপবৃত্তের এতটুকু যে দৈর্ঘ্য এটা হয় এ। তাহলে আমি কয়েকটা কথা বললাম, দেখো এই ধরনের সমীকরণ যদি দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ধরনের সমীকরণ যদি তুমি দেখো, এটার নাম হচ্ছে উপবৃত্ত। আর উপবৃত্তের ক্ষেত্রে মনে রাখতে হবে সে দেখতে বৃত্তের তুলনায় একটু চ্যাপ্টা, এবং তার কেন্দ্র হচ্ছে 0, 0, এবং এখান থেকে এতটুকু দূরত্ব, এটা হচ্ছে আমাদের এ। ভালো কথা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার এত কিছু জানা লাগবে না এটা আঁকার জন্য, কারণ তুমি এক্স এর মান ধরে ধরে ওই আঁকে ফেলবা। তাহলে ভাই বলতেছেন কেন? কারণ আছে। আমি বলতেছি এই কারণে, এক্স এর মান যে তুমি ধরবা, দেখো এক্স এর মান 0 ধরো, ওয়াই এর একটা তুমি মান পাবা। এক্স এর মান এটা ধরো, ওয়াই এর একটা তুমি মান পাবা। এক্স এর মান এটা ধরো, ওয়াই এর মান পাবা। এক্স এর মান এটা ধরো, ওয়াই এর মান পাবা। কিন্তু এক্স এর মান যদি তুমি এ এর থেকে বেশি ধরো, ওয়াই এর আর কোনো মান তুমি পাবা না।
যার কারণে আমি বলি কি স্যার, আমাকে যে কাজটা করতে হবে, এক্স এর মান ধরার সময় এমনভাবে ধরতে হবে যাতে এ থেকে বড় না হয়। আবার তোমার গ্রাফটা যে এভাবে এসে এখানে ঘুরবে তার জন্য কিন্তু তোমাকে এ বিন্দুও জানতে হবে। সো সতর্ক বার্তা, তোমাকে এ বিন্দুর জন্য মান বের করতে হবে এবং এ বিন্দু পর্যন্ত থাকতে হবে। তাহলে আমাকে চিনতে হবে এ কে। আসো এবার, আমার এখানে পরীক্ষায় দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 25 ইকুয়ালস টু 1। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ডিভাইড বাই 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 5 স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার আসো আমরা এখন একটু খেয়াল করি। বলো তো ভাই, তাহলে তোমরা আমাকে বলো তো, এটার সাথে কম্পেয়ার করে বলো এর মান কত? 6। এর মানে আমরা মান ধরার সময় 6 এর বাইরে যেতে পারবো না। মান ধরার সময় আমি কি করতে পারবো না? 6 এর বাইরে যেতে পারবো না। আমাকে অবশ্যই মান ধরার সময় এমনভাবে মান ধরতে হবে। কেমনভাবে মান ধরতে হবে? আমি 0 থেকে শুরু করে 6 পর্যন্ত যাব। আচ্ছা ভালো কথা, তুমি 0 থেকে শুরু করে 6 পর্যন্ত যাবে, কারণ তুমি এর মান 6 পাইছো। একইভাবে -6 পর্যন্ত যেতে হবে না? অবশ্যই যেতে হবে। তাহলে আমরা এখানে আমাদের একটা বক্স উঠে নাই। তোমাকে যে কাজটা করতে হবে, 0 থেকে 6 পর্যন্ত, আবার 0 থেকে -6 পর্যন্ত যেতে হবে। সো আমি তেমন মনে করো কি করতে পারি, এক্স এর যে মান, এক্স এর মান নেওয়ার সময় আমি কিরকম নিতে পারি? আমি 0 নিতে পারি, আমি 2 নিতে পারি, -2 আমি -2 নিতে পারি, আমি 4 নিতে পারি, -4 নিতে পারি, আমি 6 নিতে পারি, -6 নিতে পারি। মনে রাখবা 6 নিতে তুমি বাধ্য, -6 তুমিও নিতে বাধ্য, কিন্তু 6 এর পরে নেওয়া যাবে না, -6 এর পরে নেওয়া যাবে না। তাহলে -6 নিতে হবে, 6 নিতে হবে, 0 নিতে হবে, এর মাঝখানে কি নিবে তোমার ব্যাপার। তাহলে তুমি যদি এখানে বিন্দুগুলোকে বসিয়ে বসিয়ে দেখো, এটা দেখতে আমাদের এরকম একটা গ্রাফ হবে। এটার নাম হচ্ছে উপবৃত্ত। এবার স্যার আসি, এদিকে আসেন। y = 2^x, মোটামুটি বলা যায় যে এটাই পরীক্ষা আসে, এটাই পরীক্ষা আসে। এটা তো খুবই ইজি। f of x হচ্ছে f of x মানে হচ্ছে 2^x। এর মানে হচ্ছে আমরা বলতে পারি y = 2^x। তোমাকে বলা হলো এই গ্রাফটার এই যে x বের করার জন্য, y বের করার জন্য। হ্যাঁ, আচ্ছা। তো আমরা সরি লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা x আর y বের করব। সো আমরা যদি x আর y বের করতে যাই, তাহলে আমাদের করণীয় কি দেখো, x এর বিভিন্ন মান তুমি বসাও। আমি বসালাম 0, বসালাম -1, -2, -3, 1, 2, 3 বসাও, 1, 2, 3ও বসাও, কোনো অসুবিধা নেই, বসাও। এবার তুমি y এর মানগুলো পাবা। x এর মান বসে বসে কোত্থেকে পাবা? ক্যালকুলেটর দিয়ে পাবা। এটা আমরা হাতে করব না, আমরা তো অবশ্যই প্র্যাকটিক্যাল করার সময় ক্যালকুলেটর নিয়ে যাব। ক্যালকুলেটর দিয়ে আমরা করে করে y এর মানগুলো পাবো, যে x এর মান বসিয়ে দিলে y পাবো। এবার আমরা গ্রাফ আঁকা শুরু করি। আমরা গ্রাফ আঁকা শুরু করলে দেখব এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত গ্রাফ। এই গ্রাফটা দেখতে এরকম হয়। মনে রাখবা, তোমরা কখনো এটাকে কখনো এখানে মিক্স করে দিবা না, মিক্স করে দিবা না। এটা কি হয়, এই গ্রাফটা এদিকে সোজা যায়, এই সোজা এদিকে যাবে, সোজা এদিকে যাবে। সো মাথায় রাখবা, এটাকে মিলাই দেওয়া যাবে না। এবার গ্রাফ আঁকে ফেললাম। এখান থেকে আরেকটা কোশ্চেন করে, কি কোশ্চেন স্যার? এটা ডোমেইন কত, এটা রেঞ্জ কত? তাহলে মনে রাখবা y = 2^x। এটা ডোমেইন মানে কি? x এর মান। x এর মান এখানে ইচ্ছা মতো বসানো যায়। তাহলে x এর মান যদি ইচ্ছা মতো বসানো যায়, এটার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। এবার আসো এটার রেঞ্জ কত। এটার রেঞ্জ অফ দিস ফাংশন হচ্ছে, এটার রেঞ্জ হচ্ছে x এর মান মানে সকল ধনাত্মক মান, মানে >0, যে x এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় সকল মান হচ্ছে তার রেঞ্জ। এর মানে এক কথা আমরা বলতে পারি এর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, 0 ছাড়া, 0 থেকে বড়গুলা, 0 না। এখন অনেকে বলতে পারো ভাই রেঞ্জটা কিভাবে পাইছেন? তোমরা নিশ্চয়ই জানো ইনভার্স ফাংশনের যেটা ডোমেইন সেটাই তার রেঞ্জ। এবার আসো, তাহলে আমাদের পরীক্ষা অনেক সময় এটাও বলে এটার ইনভার্স ফাংশন বের করো। কিভাবে বের করব? y = 2^x আছে, আমাকে কার মান বের করতে হবে? তোমাকে একটু আগে বলেছিলাম ইনভার্স ফাংশন যদি করতে হয় x এর মান বের না করিলেই নয়। তাহলে আমরা ইনভার্স ফাংশন বের করব। কিভাবে বের করব? তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো, বৃত্তি যদি অপোজিটে চলে যায় সেটা কি হয়ে যায় আমাদের? বৃত্তি যদি আমাদের অপোজিটে যায় সেটা হচ্ছে আমাদের লগ হয়ে যায়। তাহলে আমাদের এটা হয়ে যাবে কিরকম? log 2 ভিত্তিক y = হচ্ছে আমাদের x। log 2 ভিত্তিক y = হচ্ছে আমাদের কি? x। তাহলে আমাদের অনেকে এটা বলতে পারে যে অনেকে লগ থেকে সূচক থেকে লগে কনভার্ট হতে পারে না। তাদের জন্য আমি এটা নিয়ম শিখিয়ে দিই, আজকে শিখে রাখো, বলে দিচ্ছি কিভাবে কনভার্ট করবা।
মনে রাখবা y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, এটাকে লগে কনভার্ট করব। কেমনে লগে কনভার্ট করব একটু শিখিয়ে দিই। মনে রাখবা লগ এবং সূচকের ভিত্তি সবসময় একই। কি বললাম? লগ এবং সূচকের ভিত্তি সবসময় একই। তাহলে এটাকে যদি সূচককে যদি লগে কনভার্ট করি, এই লগে নিলাম, লগের ভিত্তি কত হবে 2, লগের ভিত্তি কত 2। এবার এরপর কি করবা, ভিত্তি ভিত্তির জায়গায় রয়ে গেছে, বাকি দুইজন ইন্টারচেঞ্জ হবে। তো বাকি দুইজনকে 2 এর উপরে আগে ছিল x, এখন হবে y, বামে আগে ছিল y, এখন হবে x, এর মানে ইন্টারচেঞ্জ করে ফেললাম। একইভাবে তুমি এখান থেকে এখানে যাবা, যাও, ভিত্তি 2 2ই থেকে যাবে, আর বাকি দুটো ইন্টারচেঞ্জ হবে। এর মানে লগ আর সূচকে কনভার্ট করার নিয়মটা ভেরি ইজি, যে আমি ভিত্তি ভিত্তির জায়গায় রেখে দিব, বাকি দুটোকে ইন্টারচেঞ্জ করে দিব, তাহলে লগ আর সূচক কনভার্ট হয়ে গেল। অনেকে সিম্পল জিনিসটা নিয়ে খুব এলোমেলো করে ফেলে। তো আসো আমরা তাহলে এখান থেকে যেটা বলতে পারি, তাহলে আমরা এখান থেকে পাইলাম y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, এখান থেকে বলা যায় x ইকুয়ালস টু log 2 ভিত্তিক y। আচ্ছা, তো x মানে কি f ইনভার্স y, তাহলে log 2 ভিত্তিক y। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমার তো f ইনভার্স y দরকার না, আমার f ইনভার্স x দরকার, তাহলে f ইনভার্স x ইকুয়াল টু বলা যায় log 2 ভিত্তিক x। এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। এবার আমি তোমার প্রশ্ন করি, ইনভার্স ফাংশনের ভিতরে ইনভার্স ফাংশনের যেটা আছে এটা ডোমেইন বের করলে আসল ফাংশনের রেঞ্জ বের হবে। তো আমি যদি এটা ডোমেইনের কথা বলি, বলতো x এর মান কি হবে? তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানার কথা, লগের ক্ষেত্রে দুইটা শর্ত ভাইবার জন্য মনে রাখতে হবে। লগের ভিত্তি এ যেটা, এটাকে বলা হয় লগের ভিত্তি, বিটাকে কি বলা হয় বলতো? বিটাকে বলা হয় লগের আর্গুমেন্ট। এই যে লগের ভিত্তি আর আর্গুমেন্ট, আমরা কিন্তু ভাইবার যে কোশ্চেনগুলো, আমি ক্লাসে যে কথাগুলো বলছি এখন, এগুলো থেকেও ভাইবার কোশ্চেন হতে পারে। লাস্টে কয়েকটা কমন কোশ্চেন আমি অ্যাড করে দিব। এগুলো, এটার নাম ভিত্তি, এটার নাম আর্গুমেন্ট। ভাইবার তো কোশ্চেন করতে পারে এটাকে লগের ভিত্তি বলে, এটাকে কি বলে? আর্গুমেন্ট বলে। বলো তো লগের ভিত্তি কি হয় কি হয় না? মনে রাখবা লগের ভিত্তি সব সময় গ্রেটার দেন 0 হয়, এবং লগের ভিত্তি কখনো 1 হতে পারে না। আর লগের আর্গুমেন্ট সব সময় গ্রেটার দেন 0, এখানে অন্য কোনো কন্ডিশন নাই। সো ভিত্তির ক্ষেত্রে কন্ডিশন দুইটা, ভিত্তি আর আর্গুমেন্ট দুজনের ক্ষেত্রে একটা কমন কন্ডিশন আছে, গ্রেটার দেন 0, মানে তারা সবসময় 0 থেকে বড় হবে, ধনাত্মক হবে, শূন্যও হবে না, 0 থেকে বড় হবে। কিন্তু ভিত্তির ক্ষেত্রে একটা এক্সট্রা কন্ডিশন, সেটা হচ্ছে ভিত্তি কখনো 1 হতে পারে না। এবার তুমি নিজেই চিন্তা করো, এই x এর মান কি সবসময় পজিটিভ, তাহলে আমরা বলতে পারবো এই ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে 0 থেকে বড় অল রিয়েল নাম্বার, এর মানে 0 থেকে ইনফিনিটি। আর এটার যেটা ডোমেইন, এটার জন্য সেটা কি? রেঞ্জ। এবার আসো ভাইয়া আর একটু সামনের দিকে আগাই। আর একটু সামনের দিকে আগাইলে আমরা এখানে জাস্ট আসলে ইচ্ছে করে একটা ম্যাথ রাখছি ছোট্ট, আমরা একটু কম্পেয়ার করার জন্য। একটু আগে আমরা 2 টু দি পাওয়ার x এর গ্রাফ আঁকছি না, এটা ছিল 2 টু দি পাওয়ার x। এবার আমরা 2 টু দি পাওয়ার x এর ইনভার্স ফাংশন কি পেয়েছিলাম? log 2 ভিত্তিক x। এই log 2 ভিত্তিক x এর গ্রাফ কি তার ইনভার্স না? মনে রাখবা এটাও ভাইভাতে কোশ্চেন করতে পারে। একটা গ্রাফ যদি তোমাকে দেয়, তার ইনভার্স ফাংশনের গ্রাফ কি তুমি আঁকতে পারবা? হ্যাঁ পারবা। কেমনে পারবা? এটা যদি কোনো একটা গ্রাফ হয়, y ইকুয়ালস টু x একটা রেখা নিবা, y ইকুয়ালস টু x মানে কি আমরা নিশ্চয়ই জানি, y ইকুয়ালস টু mx। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। তো y ইকুয়ালস টু x মানে কি? m এর মান কত? 1। m এর মান 1 মান হচ্ছে থিটার মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। এর মানে এখানে ঠিক মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু x রেখা। এই y ইকুয়ালস টু x রেখার কে যদি আমি একটা আয়না চিন্তা করি, কি চিন্তা করি? আয়না। তাহলে এই আয়নার সামনে যদি এটা দাঁড়ায়, তাকে দেখতে কেমন লাগবে? ভাই দেখতে হুবহু এরকম লাগবে। জি স্যার, এটা আয়নার সামনে দাঁড়াইলে এটাকে দেখতে যেমন মনে হবে, এটা তার ইনভার্স। তাহলে ইনভার্স ফাংশন মানে হচ্ছে আসলে y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে তার প্রতিসম, মানে তার প্রতিবিম্ব। তাহলে আমরা মনে রাখবো y ইকুয়ালস টু x যেটা আছে তার সাপেক্ষে কোন একটা গ্রাফের যে প্রতিবিম্ব, এটা হচ্ছে তার প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটাই হচ্ছে তার ইনভার্স ফাংশন। তাহলে এটার ইনভার্স ফাংশন হচ্ছে এটা, মানে হচ্ছে প্রতিবিম্ব। মানে জাস্ট লাইক দ্যাট, এখানে এটাকে আয়না চিন্তা করো, আয়নার সামনে এটা দাঁড়ায় আছে, তাকে আয়নাতে দেখতে কেমন মনে হবে? এরকম মনে হবে। এটা হচ্ছে তার ইনভার্স। একইভাবে তুমি যদি y ইকুয়ালস টু, এই যে এবার যদি তুমি এটা আঁকো, একটু ভালো করে খেয়াল করো। এবার তোমার পরীক্ষায় স্যার কি কোশ্চেন করলো? পরীক্ষায় y ইকুয়ালস টু log 2 ভিত্তিক x এর গ্রাফ আঁকতে বললো। তুমি একটু এইদিকে তাকাও, log 2 ভিত্তিক x এর গ্রাফটা একটু স্পেশাল দেখো। বলতো এই গ্রাফটা কি x অক্ষের বামে যাচ্ছে? যাচ্ছে না। এর মানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে এখানে যে x এর মান,
এই এক্স এর মানগুলো ধরার সময় তোমাকে সবসময় এক্স এর মান শূন্য থেকে বড় ধরতে হবে। কেন ধরতে হবে? একটু আগেই তোমাকে বললাম না, এখানে এক্স এর মান শূন্য থেকে ছোট হওয়া যায় না, শূন্য হওয়া যায় না। অতএব পরীক্ষা যদি কখনো তোমাকে এখান থেকে কোশ্চেন করে, তুমি ওই যে এক্স এর মান আর ওয়াই এর মান ধরবা, সেক্ষেত্রে কিভাবে ধরবা? এক্স এর মান 1 থেকে, এই যে শূন্য থেকে বড়, যেমন আমি এক্স এর মান ধরলাম 0.2, 0.4, 0.6, 0.8, 1, 2, হোয়াটএভার ধরো তুমি, অসুবিধা নেই। তবে জিরো ধরতে পারবা না, জিরো ধরতে পারবা না, নেগেটিভ ধরতে পারবা না, তোমাকে পজিটিভ ধরতে হবে। এবার অনেক সময় তোমাকে বলে কি লন এক্স এর গ্রাফ আঁকো, মানে লন এক্স লগ এক্স সবই তো সেম। লন মানে হচ্ছে আসলে ই ভিত্তিক লগ, সো আমি লগ ই ভিত্তিক এক্স, এটাকে আমরা এক কথায় বলি কি লন এক্স। এখন তোমাকে বলা হলো লন এক্স এর বিপরীত ফাংশন নির্ণয় করো। সো কিভাবে নির্ণয় করবা? তুমি নিশ্চয়ই জানো ওয়াই ইকুয়াল টু হচ্ছে লগ ই ভিত্তিক এক্স। এবার আমি বললাম যে লগটাকে ভিত্তিতে কনভার্ট করো, কনভার্ট করলে তুমি পাবা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই। এক্স মানে কি? এফ ইনভার্স ওয়াই। তো এফ ইনভার্স ওয়াই সমান যদি ই টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে আমাদের এফ ইনভার্স এক্স সমান কি হবে? ই টু দি পাওয়ার এক্স। দ্যাটস ইট। এভাবে আমাকে ইনভার্স ফাংশন বের করতে বলতে পারে। এবার আসো লাস্ট, অসমতার গ্রাফ। যদি তোমাকে কখনো অসমতার গ্রাফ আঁকতে বলে, তুমি কিভাবে আঁকবা সেটা নিয়ে একটু করে কথা বলি। প্রথমত আসো 2x + 3y + 7 ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, এটা একটা অসমতা, এটার গ্রাফ আমাকে আঁকতে বললো। তাহলে আমি এটার গ্রাফ কিভাবে আঁকবো? তাহলে 2x + 3y - 7 = 0। অসমতার গ্রাফ আঁকতে হলে তোমাকে আগে সমতা চিন্তা করতে হবে। কি বললাম? অসমতার গ্রাফ আঁকতে হলে তোমাকে আগে কি চিন্তা করতে হবে? সমতা চিন্তা করতে হবে। তো সমতা যদি তুমি চিন্তা করো, এবার তুমি একটু খেয়াল করো, অসমতার গ্রাফে তোমাকে আগে সমতা চিন্তা করতে হবে, মানে ইকুয়াল দিয়ে করতে হবে। এবার তুমি এখান থেকে এক্স এর মান বসে বসে গ্রাফ আঁকো। তো আমি এক্স এর একটা মান নিলাম 1, আর একটা মান নিলাম -5, নেওয়ার পর এটা পাইলাম, এটা পাইলাম, এদেরকে বসাইলাম, এদেরকে বসাইলাম, বসানোর পর আমরা এখান থেকে আমাদের বিন্দুগুলোকে পেয়ে গেলাম। এবার একটু খেয়াল করো, আচ্ছা এখানে একটু ভুল, এখানে একটু ভুল হয়েছে, এই বি বিন্দুটা একটু ভুল হয়েছে। আচ্ছা হোয়াট এভার, একটু এদিকে খেয়াল করো তোমরা, একটু মানে বিন্দুগুলোই দেখে আঁকবা। 1 আর -3 আঁকবা, -5 আর 1 আঁকবা, -5 আর 1 আঁকবা। আমাদের এই যে এক্স অক্ষ হচ্ছে এটা, আসলে এখানে এক্স অক্ষ এটা, আমরা একটু ভুল ক্রমে এটা দিয়েছি, এটা এক্স অক্ষ না, এক্স অক্ষ হচ্ছে নিচেরটা। হ্যাঁ, একটু ঠিক করে নিবা। তো আমরা এখানে হচ্ছে এই যে 1, এই যে 1, আমাদের এদিকে হচ্ছে আমরা একটা বিন্দু নিলাম আর কি, 1, 3 নিলাম, হোয়াট এভার, তোমরা তোমাদের মতো নিয়ে। এখানে একটু হালকা ভুল আছে, এই যে বই থেকে নিয়েছিলাম, যে বই থেকে ওইখানে একটু ভুল আছে। সো হোয়াট এভার, তোমরা তোমাদের মতো আঁকো। এক্স এর মান 1, -3, -5, 1 দাও, হয়ে যাবে। আচ্ছা এক্স এর মান বসে বসে তুমি এখানে ওয়াই পেয়েছো। একটা নিয়ম আমি সবচেয়ে ইজিয়েস্ট হয়ে বলি কি জানো, আমার মতে তোমার কি করলে ভালো হয় সেটা নিয়ে একটু করে কথা বলি। তুমি এটা করাটা উত্তম। খেয়াল করো, আমি হলে কি করতাম? আমি হলে ভেরি সিম্পল, সরল রেখা আঁকার জন্য দুইটা বিন্দু লাগে, দুইটা বেশি লাগে না, এক্স আর ওয়াই। আমি একবার এক্স এর মান 0 ধরতাম, একবার ওয়াই এর মান 0 ধরতাম। এবার বলো এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান কত? আমি এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে 7/3, আর ওয়াই এর মান 0 ধরলে এক্স এর মান কত পাচ্ছি? 7/2। এবার আমি গ্রাফ আঁকি, এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এবার আমাদের করণীয় কি? এবার আমাদের করণীয় হচ্ছে এক্স এর এই বসায় দেওয়া 0, 7/2, 0, 7/2। তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে 7/2। মনে করো এটা হচ্ছে আমাদের 7/2, আমি এটা বসিয়ে দিলাম। এরপর আরেকটা বিন্দু কি? আরেকটা বিন্দু হচ্ছে আমাদের 7/3, 0। তাহলে এক্স এর মান 7/3, মনে করো এতটুকু হচ্ছে 7/3, আর এটা হচ্ছে আমাদের 0। এবার এই দুটোকে একসাথে করলে আমরা সরলরেখাটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের রেখা, কিন্তু তোমাকে আঁকতে বলছে অসমতা। অসমতা মানে হচ্ছে এই রেখাটার এই পাশ অথবা এই পাশ, কোন পাশ সত্যি সেটা আমাকে জানতে হবে। সো আমার মোস্ট প্রবাবলি এখানে লেস দেন অর ইকুয়াল ছিল। আচ্ছা আমি ধরে নিলাম যে লেস দেন অর ইকুয়াল। যদি লেস দেন অর ইকুয়াল থাকে, তখন আমার কি করতে হবে? এই যে মূল বিন্দু আছে, মূল বিন্দুটাকে এখানে বসিয়ে দিব। যেহেতু আমার রেখাটা মূল বিন্দুগামী না, রেখাটাই যদি মূল বিন্দু দিয়ে যাইতো তখন অন্য কাউকে নিতাম। বাট নর্মালি রেখা যদি মূল বিন্দু দিয়ে না যায়, আমরা মূল বিন্দুকে নিই। এখানে আমরা মূল বিন্দুকে বসাই দিই। বসাই দিলে কি পাবো? এক্স এর মান 0 প্লাস ওয়াই এর মান 0, -7 ইজ লেস দেন অর ইকুয়াল টু 0। এর মানে এখান থেকে বোঝা যাচ্ছে -7 0 থেকে ছোট। তোমরা বলো -7 0 এর থেকে ছোট কথাটা সত্য কিনা?
জি ভাই সত্য। -7 তো 0 তো কখনো বড় হয় না, ছোটই হয়। এর মানে এটা যেহেতু এই 0 0 বিন্দুটাকে বসানোর কারণে সে আমার অসমতাটাকে স্যাটিসফাই করেছে, অতএব তার দিকটা হচ্ছে তার দিকে। তাহলে আমাদের এই যে দিকটা, এটা হচ্ছে আমাদের অসমতার লেখচিত্র। এর মানে হচ্ছে এগুলো আমাকে কালার করে দিতে হবে, কালার করে দিলে যেটা পেলাম সেটা হচ্ছে আমার অসমতার লেখচিত্র। যদি মিথ্যা হতো তাহলে মূল বিন্দুর ঠিক উল্টা দিকে হতো। দ্যাটস ইট, এটা হচ্ছে অসমতা। ওকে ফাইন, আমরা আসি এবার একটু সামনের দিকে যাই। এটা আমাদের শেষ। এবার আসা হচ্ছে আমাদের যত ধরনের গ্রাফ দরকার সবচেয়ে বেশি হচ্ছে আমাদের গ্রাফ শেষ। এবার হচ্ছে জ্যামিতিতে আসো। জ্যামিতিতে আসলে আমরা প্রথমে কয়েকটা জাস্ট সিম্পলি জ্যামিতি অঙ্কন জানতে হবে, আর কিছু না। তো তোমাকে আমি 65 মিটার 57 মিটার 50 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট একখণ্ড ত্রিভুজাকার জমির আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। মানে লাইক আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে যার মধ্যে তিনটা বাহু কি কি 65, 57, 50। তো গ্রাফ পেপারে তো 65, 57, 50 করা যায় না। আমরা মনে করো এই যে 10 মিটার মানে হচ্ছে এই যে আমরা 1 সেন্টিমিটার ধরলাম বা 1 গজ ধরলাম, হোয়াট এভার। সো আমরা আমাদের মতো করে ধরে নিলাম। ধরার পর আমি কি করলাম, এত 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 তিনটা দৈর্ঘ্যের তিনটা মানে লাইন টানতে হবে। কেমনে টানবো, তুমি স্কেল দিয়ে মাপো যে তুমি 65 নিবা, তো 65 তো নেওয়া যায় না, আমি 6.5 নিব। তো আমি স্কেলে 6.5 নিলাম, 6.5 নিয়ে একটা লাইন টানলাম, এতটুকু পাইলাম। এরপর হচ্ছে আমি 5.7 নিলাম, এতটুকু পাইলাম। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করলাম, মানে আমরা 1 সেন্টিমিটারকে 10 মিটারের সমান ধরলাম। এরপর হচ্ছে আমরা এতটুকু একটা লাইন আঁকলাম, তিনটা লাইন। এবার তোমার কাজ কি, ভেরি সিম্পল, যে আমরা প্রথমে একটা লাইন টানবো, টানলাম এই লাইনটা। এবার আমরা এটা কম্পাস নিব বা স্কেল নিব, স্কেল নিয়ে আমরা কি করলাম, এর সমপরিমাণ করে কেটে নিলাম এতটুকু, অথবা ডাইরেক্ট আমরা এর সমপরিমাণ করে একটা লাইন টানলাম, এ পেলাম। এক পাশে বি বিন্দু, এক পাশে সি বিন্দু, যে কোনো নাম দেওয়া যায়। এবার তোমাকে অলরেডি এ বাহু পেয়ে গেছো, এবার হচ্ছে বি এর সি বাহু। তাহলে এইখান থেকে বি নাও, বি এর সমান করে এমনি করে কাটি নাও, বি এর সমান করে কাটি নাও। এখান থেকে কম্পাস দিয়ে সি এর সমান করে কাটি নাও, দুইটা এখানে জয়েন্ট হয়েছে। এবার এদেরকে কানেক্ট করে দিলে আমার ত্রিভুজ আঁকা শেষ। এর মানে একটা বাহুকে বসাবো, দুই দিক থেকে দুজনকে দিয়ে বৃত্তচাপ আঁকবো, তারা যেখানে সেট করবে ওই বিন্দুটাই হচ্ছে আমার তৃতীয় বিন্দু। কানেক্ট করে দিলে আমরা ত্রিভুজ পেয়ে যাব। এবার আসো এটা নিয়ে একটু করে কথা বলি। সমদ্বিবাহু ত্রিভুজের মানে দুইটা বাহু সমান, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে ভূমিটা 5 আর বাকিটা হচ্ছে 6, ওই সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে আমি প্রথমে ভূমি আঁকি ফেলি, আমি এই যে ভূমি আঁকি ফেলি 5 সেন্টিমিটার। সো আমি প্রথমে একটা রেখা আঁকছি, আমি এখানে দুইটা, এই যে একটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার আঁকি রাখলাম, এ আর বি মেপে মেপে স্কেল দিয়ে মেপে আঁকবা আর কি। তুমি স্কেলেও সেন্টিমিটার দাগ করা থাকে, ওগুলো দিয়ে তুমি তোমার মতো হিসাব করবা। সো এখন এখান থেকে আমি কম্পাস দিয়ে কেটে এতটুকু নিলাম, তাহলে আমার বি আর সি বিন্দু পেয়ে গেলাম। এবার যেহেতু সমদ্বিবাহু, বাকি দুটো বাহু সমান, দুইটার দৈর্ঘ্য কত 6। এবার 6 সমান করে এখান থেকে একটা কাটবো, এখান থেকে একটা কাটবো, এরপর একটা বিন্দু পেলাম, কানেক্ট করলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। এটাই আমার সেই কাঙ্ক্ষিত সমদ্বিবাহু ত্রিভুজ। এবার তোমার পরীক্ষায় আরেকটা কোয়েশ্চেন করতে পারে। কি কোয়েশ্চেন করতে পারে, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে এর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে পরিবৃত্ত কাকে বলে, পরিবৃত্ত আঁকার নিয়ম কি। সত্যি কথা হচ্ছে কোন একটা ত্রিভুজের পরিবৃত্ত মান হচ্ছে এমন একটা বৃত্ত যে বৃত্তটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়। এটা আঁকার জন্য কি করতে হয়, এটা আঁকার জন্য ত্রিভুজের কেন্দ্র জানতে হয়। কেন্দ্রটা কিভাবে পাবা, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। মনে করো এই বাহুটা, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক এটা, এই বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক মানে ঠিক মাঝখানে লম্ব, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক এটা। এই দুইটা যে বিন্দুতে সেট করলো, এরকম তিনটা সেট করে, তিনটা আঁকার দরকার না, আমি দুইটা আঁকলে পেয়ে যাচ্ছি। দুইটা যেখানে সেট করে তার নাম হচ্ছে কি পরিকেন্দ্র। এবার এটাকে কেন্দ্র করে আর শীর্ষবিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলে কোন শীর্ষ নিবা, যে কোনো একটাকে নিয়ে আঁকলে সব মিলে যাবে। এবার আমরা লম্ব আঁকি কিভাবে, মনে করো এটা একটা রেখা, এই রেখার উপর আমি ঠিক মাঝখানে লম্ব আঁকতে চাই, কেমনে আঁকি, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকি, ঠিক না, একই পরিমাণ বৃত্তচাপ এখান থেকে আঁকি, এদিক থেকে আঁকি, এদিক থেকে আঁকি, যে দুইটা পাই এদের কানেক্ট করে দিলে আমরা লম্ব রেখা পেয়ে যাই। সো আমি এখানে সেম কাজটাই করলাম, যে আমি এই দুইটা বিন্দুর জন্য এই যে বৃত্তচাপ আঁকলাম, আঁকি, একটা লম্ব পাইলাম। এখানেও সেম বৃত্তচাপ আঁকলাম, আঁকার পর একটা লম্ব পাইলাম, এই দুইটা এখানে সেট করছে। এবার এখান থেকে এই পর্যন্ত
মনে করো এতটুকু, এই এতটুকু অংশ যেটা, আরেকটা আঁকার দরকার নেই, এতটুকু অংশ যেটা এটাকে ব্যাসার্ধ ধরলাম। এবার এটাকে ব্যাসার্ধ ধরে এবার আমি একটা বৃত্ত আঁকলাম, ওই বৃত্তটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পরিবৃত্ত। এবার আসি আর একটা সামনের দিকে যাই। তোমাকে এবার কি বলেছে দেখো, তোমাকে এবার বলেছে হচ্ছে 6.5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 7.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বাহু সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করো। তাহলে একটা ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে বলেছে, বহিবৃত্ত মানে বাইরে একটা বৃত্ত অঙ্কন করতে বলছে। বহিবৃত্ত বলতে কি বুঝি, একটা ত্রিভুজের বহিবৃত্ত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, এটা মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই লাইনটাকে বর্ধিত করো, এই লাইনটাকে বর্ধিত করো, তাহলে বাইরে বৃত্ত আঁকতে হবে। ত্রিভুজের এই বাহু, এই বাহু, এই বাহু তিনটাকে স্পর্শ করে যায় এমন বৃত্তের নাম হচ্ছে বহিবৃত্ত। তাহলে এই যে মনে করো এটাই হচ্ছে আমার সেই বৃত্ত, এটার নাম হচ্ছে বহিবৃত্ত। কন্ডিশন কি, এই বাহুর বাইরের অংশ, এই বাহুর বাইরের অংশ, এই বাহু তিনটাকে স্পর্শ করে যেতে হবে, তার নাম হচ্ছে বহিবৃত্ত। এখন আমরা বহিবৃত্তটা কিভাবে আঁকবো সেটা নিয়ে একটু করে কথা বলি। খুবই স্বাভাবিক ব্যাপার, বহিবৃত্ত যদি তুমি আঁকতে চাও তোমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম ত্রিভুজটা আঁকতে হবে। তো 6.5, 7 আর 7.5 আমি যে কাজটা করলাম, প্রথমে একটা লাইন টানলাম, এই লাইন থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত আমরা এখান থেকে একটা বিন্দু নিয়ে নিলাম। এটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আমাদের বিন্দু নিয়ে নিলাম। হ্যাঁ, এতটুকু বিন্দু নিয়ে আমরা যেটা পাইলাম, এই যে এটা হচ্ছে আমার একটা বাহু। আচ্ছা, এরপর নেক্সট আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে বাকি দুইটা বাহু বের করব। এখান থেকে কম্পাস দিয়ে এতটুকু নিলাম, কম্পাস দিয়ে এতটুকু নিলাম, একটা হচ্ছে 6.5 আর একটা হচ্ছে 7 যেহেতু নিছি, আর একটা হচ্ছে 7.5। তো আমি এদিক থেকে 6.5 নিলাম, এদিক থেকে 7.5 নিলাম, মেপে মেপে আমরা এই বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ, এই ত্রিভুজের বহিবৃত্ত আঁকবো। তো আমি চিন্তা করলাম বহিবৃত্ত কোন দিকে আঁকবো, বাইরের দিকে আঁকবো। সো আমি এই লাইনটাকে বর্ধিত করলাম, এই লাইনটাকেও আমি বর্ধিত করলাম। এবার আমার করণীয় কি, এবার আমার করণীয় হচ্ছে বৃত্তের কেন্দ্রটা বের করা। সো বৃত্তের কেন্দ্র আমরা কিভাবে বের করব, বৃত্তের কেন্দ্র যদি তুমি বের করতে চাও তোমাকে বেসিক্যালি যে কাজটা করতে হবে, এই যে কোণটা আছে বাইরের কোণ আর এই যে কোণটা আছে বাইরের কোণ, এই দুইটা কোণের মধ্যবর্তী যে রেখাটা মানে সমদ্বিখণ্ডক রেখা, ওদেরকে আনতে হবে। সো কেমনে আনবো দেখো, আমরা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এরপর তোমরা তো নিশ্চয়ই জানো একটা কোণের সমদ্বিখণ্ডক কিভাবে বের করে। আমি এখান থেকে বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে বৃত্তচাপ আঁকলাম, দুইটা বৃত্তচাপ এই বিন্দু দিয়ে গেল, একটা রেখা পাই গেলাম, সমদ্বিখণ্ডক। একইভাবে এই কোণের সমদ্বিখণ্ডক করব, এই বিন্দুকে কেন্দ্র করে একটা আঁকলাম, এই বিন্দুকে কেন্দ্র করে একটা আঁকলাম, এদিক দিয়ে চলে গেল। এই দুইজন যেখানে ছেদ করেছে এটা হচ্ছে ত্রিভুজের কেন্দ্র। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এবার আমাদের কাজ হচ্ছে এই বাহুর উপর একটা লম্ব টানা, লম্ব। এখন তোমরা নিশ্চয়ই জানো লম্ব কিভাবে টানে, লম্ব টানার লজিকটা কি, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার উপর লম্ব টানবো, তাহলে কি করতে হবে, ভেরি সিম্পল, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকো, এখানে একটা বৃত্তচাপ আঁকো, এবার এটাকে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকি, এটাকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকি, এই দুটো বিন্দুকে কানেক্ট করলে আমরা একটা রেখা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমার লম্ব রেখা। সিম্পল। এখন আমি লম্ব রেখা পেয়ে গেলাম, লম্ব রেখা পাওয়ার পর এই বিন্দুটা আমার এখানে টাচ করলো, ছেদ করলো। এবার এই বিন্দুকে কেন্দ্র করে এতটুকু পরিমাণ সমান ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি কম্পাস দিয়ে, ওই বৃত্তটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বহির্বৃত্ত। এর মানে এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, ত্রিভুজটা আঁকলাম, এটাকে বর্ধিত করলাম, এটাকে বর্ধিত করলাম, এবার আমরা এই কোণের সমদ্বিখণ্ডক বের করলাম, এই কোণের সমদ্বিখণ্ডক বের করলাম, দুইটা কোণের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করে তার নাম হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে তৃতীয় বাহুর উপর একটা লম্ব টানলাম, লম্ব টানার পর এই বিন্দু থেকে লম্ব পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, তুমি দেখবে বৃত্তটা তিনটা বাহুকে টাচ করে চলে গেছে, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বহির্বৃত্ত। সো নেক্সট, ভালো কথা, এখানে আমাকে একটা কথা বলেছে, বহির্বৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমি বহির্বৃত্ত অঙ্কন করলাম, এবারে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে না, আসো। তো আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, মনে রাখবা ব্যাসার্ধ নির্ণয় করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি সেটা একটু আমাকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে বহির্বৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে এটা, √s × s - c / s - b। তো আমাদের এখানে s মানে কি, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা।
আর এটা এস মানে কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। তাহলে আমি ত্রিভুজের তিনটা বাহু তো জানি, এ বি সি তিনটা বাহু জানি, অর্ধ পরিসীমা বের করব। এরপর এস বের করার পর এই সূত্রের মধ্যে এস এবং এর এ বি সি এর মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দিলে আমি আনসার পাবো, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আসো স্থানাঙ্ক জ্যামিতি, এর থেকে ইজি হতে আর নাই। কি করবা, তিনটা বিন্দু বলবে, বসাবা, ত্রিভুজ আঁকি ফেলছো, চতুর্ভুজ আঁকি ফেলছো, খালি কানেক্ট করে করে আঁকবা, শেষ। আর কিছু নাই এখানে, আহামরি কিছু নাই। তোমাকে বলছে সূত্রের সাহায্যে এত তিনটি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করে তার পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এটা অঙ্কন করে তার পরিসীমা বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, আসম্ভব বের করা শুরু করি। সূত্রের সাহায্যে বলছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে ত্রিভুজের তিনটা বাহু, তিনটা শীর্ষবিন্দু যদি x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা, তোমরা খুব ভালো করে জানো। তো আমাকে এখন যে কাজটা করতে হবে, এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা একটা শীর্ষবিন্দু পাইলাম, এটা হচ্ছে a অফ 3,4, আর এখানে একটা শীর্ষবিন্দু পেলাম b অফ 6,9, এখানে একটা শীর্ষবিন্দু পাইলাম যে c অফ -1,5। এবার তিনটাকে কানেক্ট করলাম, আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। এবার তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব চিন্তা করলাম, এটা বাহু পাই। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সো আমাদের এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিএ বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা কেন বাহুর দৈর্ঘ্য বের করলাম, কারণ আমাকে দুটো জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। পরিসীমা মানে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, তো তিনটা বাহু বের করলাম, পরিসীমা মানে তিনটাকে যোগ করো, আনসার পেয়ে গেছো। আর ওই জায়গায় যে এস পড়ছিল, এস মানে কি অর্ধ পরিসীমা, ওই জন্য তিনটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করছিলাম। ক্ষেত্রফল সিমিলার স্টাইলে বের করো, কাজ শেষ। এবার আসো, তোমাকে বলছে একটা চতুর্ভুজ, এই যে চারটা বিন্দু দেওয়া আছে, এবার বলছে একটা চতুর্ভুজ অঙ্কন করো। আমরা এখান থেকে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে, বিন্দুগুলোকে বসাবো, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এরপর আসো ভাই, হচ্ছে আমরা ঘনজ্যামিতিতে চলে যাই। ঘনজ্যামিতি অধ্যায়ের মধ্যে আসলে তোমাকে প্রথম আমি একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যতগুলো ঘনজ্যামিতির ফর্মুলা আছে, যে তুমি কণিক বলো, এই সময় তুমি কণক বলো, ঘনক বলো, আয়তাকার ঘনবস্তু বলো, হোয়াট এভার, সবগুলার সূত্রগুলো তুমি একটু জেনে যাবা। এখানে আমি মোস্ট কমনগুলো দেখাচ্ছি। সো প্রথমত হচ্ছে একটা আয়তাকার কাঠখণ্ডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার দেওয়া আছে, একটা বলা হলে আয়তাকার কাঠখণ্ড আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত দেওয়া আছে। অথবা তোমার পরীক্ষায় একটা ডাস্টার দিয়ে বললো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাফার বের, এবার তুমি কাম করো। তো তুমি কি করলা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপলা। আচ্ছা, এখন এটা কি কি বের করতে বলছে, আয়তন বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, সমগ্র তলে ক্ষেত্রফল বের করতে বলছে। এটা নিয়ে আমি আর কিছু বলার কিছু নাই। তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের গণকটা আঁকে ফেলতে হবে, যে বাহুগুলোকে দিয়ে, আমাকে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে বাহুগুলো আঁকে ফেলবা, দ্যাটস ইট, আর কিছু না। তুমি গণকটা আঁকার পর দেন হচ্ছে আমরা যে কাজটা করবো, আয়তনের ফর্মুলা এবিসি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b² + c², আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 × ab + bc + ca। এখানে বোঝা যাচ্ছে না গণকটা, এখানে এই যে আমি একটু লাল করে দিই, এই যে এটা হচ্ছে আমাদের ঘনক। এই যে এখন মনে হয় একটু ক্লিয়ারলি বোঝা যাবে যে ঘনক আসলে কোনটা। এটা হচ্ছে আমাদের ঘনক, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ঘনক। সব ভেরি সিম্পল। এটাকে তুমি যদি মূলবিন্দু বলো, একটা বাহু, অনেক সময় অনেকে ঘনক আঁকতে গিয়ে ঝামেলা করে, তখন আমাকে কি করতে হয়, এখান থেকে আমরা একটা দূরত্ব নিব, মনে করো এতটুকু দূরত্ব আমি কেটে নিলাম, যে এর মানে আমার তিনটা বাহু বলছে, একটা বাহু দৈর্ঘ্য এতটুকু, আর একটা বাহুর দৈর্ঘ্য মনে করো আমি এদিক থেকে কেটে নিলাম, আর একটা বাহুর দৈর্ঘ্য আমরা এদিক থেকে ইচ্ছা মতো কেটে নিলাম, মানে এতটুকু অ্যাঙ্গেলটা কত রাখবো ডাজেন্ট ম্যাটার। এটা করার পর এবার তোমার কাজ হচ্ছে, বাকিটা খুবই ইজি। যদি তুমি পরিপূর্ণতা দিতে চাও, তাহলে তুমি একটু কম্পাস ইউজ করবা, আর পরিপূর্ণ দিতে না চাইলে আইডিয়া করে আঁকি ফেলবা। এটার সমান্তরাল করে এখানে টানবা, এটার সমান্তরাল করে এখানে টানবা, একটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই যে এটার সমান্তরাল করে এখানে টানবো, এই দুটোকে কানেক্ট করবো, আরেকটা হয়ে গেল। এবার হচ্ছে এটার সমান্তরাল করে এখানে টানবো, এই দুটো যুক্ত করে দিব, আরেকটা হয়ে গেল। এরপর এটার সমান্তরাল করে এখানে টানবো, এটার সমান্তরাল করে এখানে টানবো, আরেকটা হয়ে গেল। এটার সমান্তরাল করে এখানে টানবো, আরেকটা হয়ে গেল। ইজি, মান বসাবো, আনসার বের হয়ে যাবে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। সো নেক্সট হচ্ছে তোমাকে বলা হলো একটি ফুটবলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ এবং আয়তন নির্ণয় করতে হবে। তোমাকে একটা ফুটবল দিয়ে দিল, ফুটবল দেওয়ার পর তোমরা বলা হলো ফুটবলটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ এবং আয়তন নির্ণয় করো। তো ফুটবল মানে হচ্ছে একটা গোলক, তাই না? এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ এবং আয়তন নির্ণয় করতে হবে। দেখো, তুমি যাই নির্ণয় করো, সবগুলোর জন্য একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর তোমার হাতে একটা ফুটবল সাত ধরাই দিল, বলে যে মাপো, কি করবা? তখন তোমার কাজ হচ্ছে, তোমার যদি হাতে ফুটবল ধরাই দেয়, তুমি ফুটবলটার মধ্যে কি করবা জানো, একটা ফিতা নিবা, ফিতা নিয়ে এই ফুটবলের চারপাশে এভাবে ফিতাটাকে ঘুরাবা, এভাবে বাঁধবা। এই দুই মাথা যুক্ত করলে মোটামুটি মাঝারি, এক্সাক্ট হওয়া লাগবে না, মোটামুটি তুমি ঘুরে ধরলে বুঝে যাবা যে না আমার এতটুকু হচ্ছে। এতটুকু এটা তার কি পরিধি,
তুই চারপাশে যেটা করলে সেটার নাম কি পরিধি। এর মানে তুমি যেটা পাইছো সেটা হচ্ছে 2 পাই আর এর মান, তাই না? তাহলে তোমাকে এখান থেকে আর এর মান বের করতে হবে। তাহলে আমি বল থেকে মেপে মেপে এটা করে ফেলছি। এবার আমার কাজ কি, এই যে আর বের করা। এবার ক্ষেত্রফল 4/r², আয়তন 4/3 πr³ আই থিঙ্ক এবার আর কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে ফাইন। এর মাধ্যমে এবার আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে তুমি যা জানো তা আসলে এখানে আমি একটু করে যদি তোমাকে বলি, কোয়াড্রেন্ট সাইন যারা করতে পারো তাদের ত্রিকোণমিতিতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। সো আমি জানি তোমরা কোয়াড্রেন্ট সাইন্স পারো, তাও আমি একটু করে হালকা করে কথা বলবো যে কোয়াড্রেন্ট সাইন্স নিয়ে তোমরা একটু আমাকে একটু দেখো, যাদের কোয়াড্রেন্ট সাইন্সে অসুবিধা অন্যরা টেনে দেখতে পারো। 4টা কোয়াড্রেন্টের মধ্যে এখানে আমরা জানি হচ্ছে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, এখানে হচ্ছে আমাদের টেন পজিটিভ আর কট পজিটিভ, আর এখানে হচ্ছে কস পজিটিভ আর সেক পজিটিভ। আচ্ছা, 4টা কোয়াড্রেন্ট। তো আমাদের 4টা কোয়াড্রেন্টের ভিতর হচ্ছে আমরা এখানে দেখলাম যে 4টা কোয়াড্রেন্ট কোন জায়গায় কি পজিটিভ। এখন আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এগুলোর জন্য হচ্ছে আমাকে এখন যে কোয়াড্রেন্ট ওয়াইজ তোমরা নিশ্চয়ই জানো 90 এর বিজোড় গুণিতক হলে আমাদের এগুলো চেঞ্জ হয়, 90 এর জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না। এখন তোমাকে একটা কোয়েশ্চেন করেছে, যে কোয়েশ্চেনটা একটু দেখি, এরকম কোয়েশ্চেন পরীক্ষায় করতে পারে যে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, তথ্য অনুসারে এত 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 অনুপাত সমূহকে থিটা গুণে প্রকাশ করতে হবে। তাহলে এই অনুপাতগুলোকে আমাদের থিটা কোণের অনুপাতে প্রকাশ করতে হবে, মানে এক কথা কোয়াড্রেন্ট চেঞ্জ করতে হবে। সো কোয়াড্রেন্ট চেঞ্জ যদি আমরা করি তাহলে আমরা এখানে যে কাজটা করতে হবে, আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে, কোয়াড্রেন্ট চেঞ্জ করতে বলছে, তাহলে আমরা এই 3টা কোয়াড্রেন্ট চেঞ্জ করবো, একটা একটা আসি। প্রথমে এটা প্লাস মাইনাস দুইটা আমরা একসাথে করবো না, প্লাস আলাদা করবো মাইনাস আলাদা করবো। তো আমরা যদি দেখি 11 5/2 প্লাস থিটা, প্রথম কথা হচ্ছে চেঞ্জ হবে কি হবে না। দেখো যেহেতু আমাদের এখানে 5/2 এর বিজোড় গুণিতক আছে, তাহলে এটা চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে কি হয় কস হয়। এবার আসে হচ্ছে 11 মানে কি, তুমি 4 এর গুণিতক চিন্তা করো, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তাহলে 4 বার আসা মানে হচ্ছে এই জায়গায় চলে আসা, 90 করে 4 বার মানে এই জায়গায় আসা। তাহলে 4 বার গেলাম, 8 বার গেলাম, 9 বার, 10 বার, 11 বার। তাহলে আমি যখন 11 বার গেলাম মানে হচ্ছে আমি এই জায়গায় আসি। এবার 11 বার যখন গেছি, আমি যখন এই জায়গায় আসি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, আমাদের এখন এখান থেকে হচ্ছে একটু করে প্লাস, এখান থেকে যখন আমি একটু করে প্লাস দিলাম, তাহলে এবার এই যে 11 বার যাওয়ার পর একটু করে প্লাস দিলে এই যে আমার সাইন, মনে রাখবা চিহ্ন আসে এই যার থেকে নিচ্ছি তার থেকে, এই যে সাইন, এই কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ, ওই কারণে মাইনাস বসলো। এবার আসা হচ্ছে এখানে 11 বার যাওয়ার পর মাইনাস, এর মানে 11 বার যাওয়ার পর একটু পিছনে আসলাম, তাহলে সেক্ষেত্রে এই কোয়াড্রেন্টেও কিন্তু আমাদের সাইন নেগেটিভ, ওই কারণে আমাদের এখানে মাইনাস হলো। তাহলে আই থিঙ্ক এটা তোমরা পারবা। একইভাবে আমার মনে হয় বাকিগুলোতেও প্রবলেম হওয়ার কথা না। এবার আসা হচ্ছে কস 11 π, এটাকে তুমি 22 আকারে করলা। 22 আকারে কেন করলা, 5/2 এর জন্য, যে এখানে 22 লিখে এখানে 5/2 লিখলা। এবার তুমি দেখো 22 বার মানে কি, এই দেখো এই যে 4 বার, 8 বার, 12 বার, 16 বার, 20 বার, 20 বারে এখানে, 21 বারে এখানে, 22 বারে এখানে, 22 বার আমি এখানে আসি। তাহলে 22 বারে যদি আমি এখানে থাকি, এবার আমাকে বলা হলো 22 বার যাওয়ার পর প্লাস, তাহলে 22 বার যাওয়ার পর প্লাস মানে কি একটু সামনে গেলাম, তাহলে 22 বার যাওয়ার পর যখন আমরা একটু সামনে গেলাম প্লাস, তাহলে আমরা এখন এই কোয়াড্রেন্টে আসি। তো আমার এখানে কস আছে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু আমাদের কস আছে, তাহলে আমরা এই জায়গায় কস আছে। এখন এই কস থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, এই যে কস আছে, কস থাকার কারণে আমাদের এই কোয়াড্রেন্টে যদি আমরা চিন্তা করি, এখানে হচ্ছে কস পজিটিভ, এখানে হচ্ছে কস কি, সরি এখানে কস নেগেটিভ, এখানে হচ্ছে কস নেগেটিভ। তাহলে কস যেহেতু এখানে নেগেটিভ, তাহলে আমাদের এখানে কি চলে আসবে, মাইনাস চলে আসবে। তাহলে আমরা সামনে একটা মাইনাস দিলাম। একইভাবে আমরা যদি এখানে যাই, কস 22টা পাই মাইনাস, এই 22টা পাই মাইনাস মানে হচ্ছে এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে কস নেগেটিভ, যেহেতু কস নেগেটিভ এই কোয়াড্রেন্টে কস কসই থাকলো, আর যেহেতু 22টা জোট গুণিতক, ওই কারণে কস কসই থেকে গেল। এটাই হচ্ছে আমাদের বেসিক রুলস। সো আই থিঙ্ক পরেরটা তোমাদের বোঝানো লাগবে না, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, নিজে নিজে একটু দেখে নিবা কিভাবে চেঞ্জ করে। এর মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যাল শেষ। এবার আসা ভাইবা। সো তোমাদের ভাইবার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করি, দেন আমি শেষ করে দিচ্ছি। এই পিডিএফগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ পিডিএফগুলো আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা কমেন্ট থেকে ডাউনলোড করে নিও। সো আমি একবার খুব দ্রুত কয়েকটা কোয়েশ্চেন বলে চলে যাবো, এগুলো আমি জাস্ট
মানে মোটামুটি বাইবাতে কেমন টাইপের কোশ্চেন করতে পারে এরকম সিলেকশন করছি আর কি। সো দেখো যেমন মনে করো তোমার বলা হতে পারে সেট কাকে বলে একটু রিডিং করে নিবা। সসীম আর অসীম সেটের মধ্যে পার্থক্য কি? সসীম মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট পরিমাণ, অসীম মানে আনলিমিটেড। তারপর হচ্ছে সাবসেট বা উপসেট বলতে তুমি কি বুঝো, ইউনিভার্সাল সেট বলতে তুমি কি বুঝো, এগুলো তোমরা জানো। ব্যান্ড ডায়াগ্রাম আমরা কেন ব্যবহার করি, ব্যান্ড চিত্র কেন ইউজ করি, সেটগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করার জন্য আমরা এটা ব্যবহার করি। ইউনিয়নের মিনিং কি, ইন্টারসেকশনের মিনিং কি, তারপর হচ্ছে এ মাইনাস বি বা এ বাদ বি বলতে কি বোঝায়, তার পাওয়ার সেট কাকে বলে, পাওয়ার সেটের উদাহরণ দাও একটা, এরকম কোয়েশ্চেন করতে পারে। এখানে একটা প্রশ্ন মানে আনকমন একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটি কাকে বলে? মনে রাখবা একটি সেটে মোট কয়টি উপাদান আছে তাকে সেই সেটের কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি বলে। জাস্ট জেনে রাখবা মানে একটা সেটের মধ্যে কয়জন আছে এই উপাদান সংখ্যা, এটাকে আমরা অনেক সময় কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি বলি। এবার যেমন মনে করো তোমাকে বলতে পারে ফাংশন কাকে বলে, তো তুমি বলে দিলা যে ফাংশন কাকে বলে, যে আমরা নিশ্চয়ই জানি যে ম্যাথমেটিক্যাল আকারে প্রকাশ করলে y = যদি 2x + 1 হয় তাহলে x এর মানের পরিবর্তনের সাথে সাথে y এর মানটা পরিবর্তন হয়। x এর সাথে সাথে যে y এর মানের পরিবর্তন হয় এই জিনিসটাকে বলা হয় y হচ্ছে x এর ফাংশন। এর মানে ফাংশন মানে হচ্ছে নির্ভরশীলতা, y x এর উপর নির্ভরশীল, এটাকে আমরা বলি y is a function of x। এবার তোমাকে বলা হচ্ছে ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ ব্যাখ্যা করো। তো আমি যদি বলি যেমন মনে করো এটা হচ্ছে ABC আর এদিকে আছে মনে করো হচ্ছে আমাদের PQRS, তাহলে আমরা বললাম যে এই যে এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তাহলে ফাংশনের প্রথম যে সেটটা তাকে আমরা কি বলি? ডোমেইন সেট। পরের যে সেট তার নাম কি? কোডোমেইন। রেঞ্জ না কিন্তু, প্রথমটার নাম ডোমেইন, মানে ডোমেইন হচ্ছে ABC, কোডোমেইন কি? PQRS। রেঞ্জ কি? রেঞ্জ মানে হচ্ছে এই তিনজন, মানে যাদের সাথে প্রথম সেটের রিলেশন আছে তারা হচ্ছে রেঞ্জ। এগুলো তোমরা জানো হোপফুলি, তাও আমি একটু একটু করে বলে দিচ্ছি। তো এক এক ফাংশন মানে হচ্ছে একটার জন্য একটা ভিন্ন ভিন্ন মান থাকবে। তারপর হচ্ছে আমাদের অন্টু বা সার্বিক ফাংশন মানে কি? ওই সার্বিক ফাংশন মানে ব্যাপারটা হচ্ছে এমন, কোডোমেইন আর রেঞ্জ আমি একটু আগে দেখছি আলাদা, যদি কোডোমেইন আর রেঞ্জ ইকুয়াল হয় তখন আমরা তাকে বলি সার্বিক ফাংশন। তো এবার আসো বিজেক্টিভ ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন। কোনো ফাংশন যদি একসাথে একও হয় আবার সার্বিক হয় তখন আমরা তাকে বলে হচ্ছে বিজেক্টিভ বা বাইজেক্টিভ ফাংশন। এবং তুই একটা জিনিস মনে রাখবা, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন করতে পারে ইনভার্স ফাংশন করার শর্ত কি? তুমি একটা ফাংশনকে যদি ইনভার্স করতে চাও দুইটা কন্ডিশন আছে, তাকে এক হইতে হবে, সার্বিক হইতে হবে, আর এক কথায় বলা যায় বাইজেক্টিভ বা বিজেক্টিভ হইতে হবে। ফাংশনের গ্রাফ কিভাবে আঁকে? প্রত্যেকটা এক্স এর মান, ওয়াই এর মান, তো অনেকগুলো গ্রাফ আঁকলাম তাই না? আর এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় তোমার পরীক্ষা কোশ্চেন করতে পারে একটা গ্রাফ দিয়ে, মনে করো বলবে যে বলো তো এটাকে ফাংশনের গ্রাফ, অথবা তুমি তোমার খাতার মধ্যে বৃত্ত আঁকছো, বলবে যে আচ্ছা তোমার কি মনে হয় বৃত্ত কি ফাংশন? বৃত্ত ফাংশন না। কেমনে বুঝছি? এই দেখো বুঝার উপায় কি? ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টানবো, ওয়াই অক্ষের সমান্তরাল লাইন যদি একটার বেশি বিন্দুতে সেট করে তাহলে তাকে ফাংশন বলা যাবে না। কিন্তু মনে করো এটাকে কি ফাংশন বলবা? জি স্যার অবশ্যই বলবো, কারণ একটা বিন্দুতে সেট করেছে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই বলে দিছি, কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল লাইন যদি কোনো গ্রাফকে একের অধিক বিন্দুতে সেট করে তাহলে তাকে আমরা ফাংশন বলতে পারবো না, আর যদি একটা বিন্দুতে সেট করে তার নাম হচ্ছে কি? ফাংশন। এবার ইনভার্স ফাংশন হওয়ার শর্ত একটু আগে বললাম। রাশি আমরা কাকে বলি? সব কি, বহুপদী রাশি কি? এখানে একটা কথা মনে রাখবা, বহুপদী হওয়ার জন্য কিন্তু আমাদের এই যে মনে করো এখন 2, এই যে আমরা এরকম বললাম যে আমাদের বহুপদী, মনে করো আমি বললাম 2x³ + 7x² - 2, এটা বহুপদী কিনা? হ্যাঁ বহুপদী। কেমনি বুঝছি? এক্স এর যে পাওয়ারগুলা, এই পাওয়ারগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি এক্স এর পাওয়ারগুলো ঋণাত্মক হয় অথবা ভগ্নাংশ হয় তাকে বহুপদী বলবো না। যেমন 2x³ + 7x² + 6/x + 7, এটাকে আমরা বহুপদী বলবো না। কেন বলবো না? এই 6/x মানে হচ্ছে 6x ইনভার্স 1, তাহলে পাওয়ার যদি আমাদের ঋণাত্মক হয় তাকে আমাদের বহুপদী বলা যাবে না। আবার 2x² + √x - 7, এটাকে বহুপদী বলা যাবে না। কেন বলা যাবে না? √x মানে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে আমাদের হাফ, তাহলে x এর পাওয়ার যদি আমাদের পূর্ণ সংখ্যা না হয় তখন আমরা তাকে বহুপদী বলতে পারবো না। সো দ্যাটস ইট, এগুলো হচ্ছে বহুপদী হওয়ার কন্ডিশন। দেন চলক আর ধ্রুবক কাকে বলে? চলক মানে যেটা চলে, মানে হচ্ছে চেঞ্জ হয়, আর ধ্রুবক মানে যার মানে পরিবর্তন হয় না। তারপর হচ্ছে এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ মানে কি, জ্যামিতিক অঙ্কন কাকে বলে, রিডিং করে নিবা। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে আঁকে? আমরা একটা বিন্দু বসাই, এই যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এগুলো একটু জ্যামিতি নিয়ম একটু করে কথা বলি। দুটি বিন্দুর মধ্যবর্তী রেখা অঙ্কন করো, একটা বিন্দু বসাইলাম আর একটা বিন্দু বসাইলাম, স্কেল দিয়ে টানি দিলাম, শেষ। এবার বলা হলো, এবার কোশ্চেনটা দেখো, একটি রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব অঙ্কন করো। একটি রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে। তো আগে বলছিলাম, একটু আগে আমরা অঙ্কন করার সময় বলেছিলাম
এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো, এটাকে কেন্দ্র করে এখান থেকে একটা আঁকো, এখান থেকে একটা আঁকো, কানেক্ট করো, শেষ। অথবা এদিকে আঁকো। সো তুমি যেটা পাবা এটা হচ্ছে আমাদের কি একটা বিন্দু থেকে কোণেটা রেখার উপর লম্ব টানা। আচ্ছা, সো নেক্সট আমরা একটু খেয়াল করি, এরপরে যাই। একটি রেখার সরি, আমরা যেটা দেখাইছি একটু আগে সেটা হচ্ছে বাইরের বিন্দু থেকে, রেখার বাইরের একটা বিন্দু থেকে লম্ব অঙ্কন করছে। আমাকে এখানে কোয়েশ্চেন করছে রেখার উপর। হ্যাঁ, তো বাইরেরটা তো বুঝছি, তো রেখার উপর কি করব? রেখার উপর কোনো একটা বিন্দু নিব, এই বিন্দুতে আমাকে লম্ব অঙ্কন করতে হবে। এবার এখান থেকে মানে একটা নির্দিষ্ট পরিমাণ বৃত্তচাপ নিয়ে এই পাশে আঁকে নিব। এবার আমরা ওটাকে দিয়ে এখান থেকে একটা নিব, এখান থেকে নিব, শেষ। তাহলে আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা লম্ব আঁকতে পারবো। তারপর হচ্ছে আমাদের যে কোনো রেখাখণ্ডের মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব? যে আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব? যে দুই দিকে বৃত্তচাপ এঁকে লাইন টানলে মাঝখানে বিন্দুটা পেয়ে যাব। ত্রিভুজ অঙ্কনের জন্য তিনটে উপাদান, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ত্রিভুজ অঙ্কনের জন্য কি কি লাগে? তিনটা বাহু জানলে ত্রিভুজ আঁকা যায়, দুইটা বাহু এবং একটা কোণ জানলে ত্রিভুজ আঁকা যায়, দুইটা কোণ একটা বাহু আঁকলে ত্রিভুজ আঁকা যায়। ত্রিভুজ অঙ্কনের পর কিভাবে তুমি যাচাই করবা যে এটা ঠিক কিনা, এই ধরনের কোশ্চেন ভাইভাতে করতে পারে। কম্পাস ব্যবহার করে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখা কিভাবে তুমি আঁকতে পারো, তারপর হচ্ছে সমীকরণ কাকে বলে, রৈখিক সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণ কি, তারপর হচ্ছে গ্রাফ মানে কি, হ্যাঁ, তারপর হচ্ছে রৈখিক সমীকরণের গ্রাফ কেমন হয়, সোজা, আর দ্বিঘাত সমীকরণের গ্রাফ কি, পরাবৃত্তাকার। তারপর হচ্ছে দুটি রেখা কখন সমান্তরাল হয়, তাদের ডালদ্বয় সমান হলে। দুটি রেখা ছেদবিন্দু বলতে কি বোঝায়? দুইটা রেখাকে যদি আমি ছেদবিন্দু বলি, ছেদবিন্দু মানে কি সমাধান। দুইটা রেখাকে তুমি যদি সমাধান করো, যে বিন্দুটা পাবা সেটা হচ্ছে তাদের ছেদবিন্দু। তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। এই যে 6টি কি কি? সাইন কস ট্যান কট, প্রত্যেকের এই যে কোনটা কি জানতে হবে। এবার তোমাদের বলা হলো ত্রিকোণমিতিক অনুপাত 6টা কেন? বলতে পারবো কেন 6টা? ভেরি সিম্পল। ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত। সমকোণী ত্রিভুজের মধ্যে বাহু কয়টা আছে? 3টা আছে। তো তুমি চিন্তা করো, 3টা বাহুকে আমরা কিভাবে নিতে পারি? যেমন লম্বের সাথে ভূমি নিলাম, লম্বের সাথে অতিভুজ নিলাম, ভূমির সাথে অতিভুজ নিলাম, এর বাইরে তো নেওয়া যাবে না। এবার তুমি লম্ব ডিভাইডেড বাই ভূমি দিয়ে একটা পাবা, ভূমি ডিভাইড বাই লম্ব দিয়ে একটা পাবা। এর মানে এখান থেকে দুইটা অনুপাত, এখান থেকে দুইটা অনুপাত, এখান থেকে দুইটা অনুপাত, টোটাল কয়টা? 6টা। 6টার বেশি অনুপাত পাওয়া সম্ভব না, ওই কারণে ত্রিকোণমিতিক অনুপাতও কয়টা? 6টা। ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত, আর সেটা আমাদের 6টা। কোন বস্তুকে এবার বলা হচ্ছে তোমার গণজ্যামিতি কি, তারপর হচ্ছে গণজ্যামিতিতে গণ বা কিউব বলা হয়, এর বৈশিষ্ট্য কি, কিউবের বৈশিষ্ট্য কি বললো। তারপর হচ্ছে গণজ্যামিতির কয়টি সূত্রগুলো তুমি একটু মুখস্থ করবে, এটা আমি লিখে দিয়েছি বই থেকে করবা। তারপর আয়তঘন বা মানে আয়তাকার ঘনবস্তু, আর এই আয়ত ঘনবস্তু কি, আর ঘনকের সাথে তার পার্থক্য কি। তারপরে যে তোমাকে এরকম কোয়েশ্চেন করতে পারে, একটি এই যে ঘনক আছে বা ঘন আছে, তার বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে। তো আমরা জানি ফর্মুলা হচ্ছে আয়তনের ফর্মুলা a কিউব। তুমি যদি দ্বিগুণ করো 2a হোল কিউব মানে হচ্ছে 8 কিউব, তাহলে আগে ছিল a কিউব, এখন হচ্ছে 8 কিউব মানে হচ্ছে 8 গুণ হলো। সরলরেখাকে বলে, সরলরেখার ডাল কিভাবে বের করতে হয়, দ্যাটস ইট। আর লাস্ট মুহূর্তে একটা কথা, আমাদের কয়েকদিন পরে আমাদের শুরু হচ্ছে আমাদের এসএসসি 27 ব্যাচের আমাদের ফ্রি ক্লাস। সবাইকে 24 মে থেকে ফ্রি ক্লাসগুলোতে আমন্ত্রণ। সো আমরা 4 জন ক্লাস নেব, যে কোনো সাবজেক্টে যে কেউ ক্লাস করতে পারবে। কে কখন ক্লাস নেব, ওরিয়েন্টেশন কখন, এখানে লেখা আছে। ইনশাল্লাহ আমি 24 মেতে আমি ক্লাস নিচ্ছি। সো দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আজকে এতটুকু পর্যন্তই। আর দিস ইজ আওয়ার লোকেশন, ঠিক আছে। তাহলে আশা করি অনেকের এটা উপকারে আসবে। তো এটাই আর কি, যে প্র্যাকটিক্যালে অনেকে ডিরেক্ট চলে যায়, বাট আমার মধ্যে কিছুটা প্রিপারেশন নিয়ে যাওয়াটা উত্তম। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।